আচ্ছা, শুরু করে দিই। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন থেকে কেডিপির কোনো লাইভ কোনো কিছু করা হচ্ছিল না। আমি জাস্ট এমনি মাঝে মধ্যে কিছু ইনফরমেশন শেয়ার করতাম গ্রুপে। তো আমার এক স্টুডেন্ট একটু বলল যে ভাইয়া যদি আমাদেরকে একটা পার্সোনালি সে তার একটা রিকোয়েস্ট করছিল আর কি। তো সেই রিকোয়েস্টের জায়গা থেকে আমি চিন্তা করে দেখলাম যে হয়তো পুরাটা ওইভাবে সিক্রেট না রেখে একদম একটা লাইভ করা যায় আর কি, যাতে সবারই মোটামুটি হেল্প হয়। তো সেই সূত্র ধরেই আজকে এখানে মোটামুটি আমরা কিছু টপিক কাভার করব। কেডিপি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, আমাকে ইউটিউবে আপনারা প্রশ্ন করেন বা মেসেঞ্জারে আমাকে মেসেজ দেন। সবগুলা জিনিসের হয়তো ইনস্ট্যান্ট অ্যান্সার করা পসিবল হয় না, যতটুকু হয় ততটুকু করার চেষ্টা করি। তো মোটামুটিভাবে আপনাদের আজকে কথা অ্যান্সার দেওয়ার ট্রাই করব, চেষ্টা করব আমার জায়গা থেকে। তো এইখানে আজকে কথা বলবে হচ্ছে মোটামুটি আপনারা চেনেন, সবাইকেই চেনেন এখানে যারা কথা বলবে। একটা হচ্ছে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই একটু হাই বলেন, আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওকে। আর দ্বিতীয় সাজ্জাদ ভাই কথা বলবে হচ্ছে অ্যাড রিলেটেড, অ্যাড নিয়ে তার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবে, যাতে আমরা সেগুলো কাজে লাগাইতে পারি এবং সেখানে ভালো কিছু করতে পারি আমাদের নিজের লাইফে। নেক্সট কথা বলবে হচ্ছে মাজহারুল ইসলাম ভাই। আপনারা ওনাকে চেনেন মোটামুটি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। উনি কথা বলবে কেডিপির নিশ নিয়ে। তো আমরা যখন কথাবার্তা বলবো তখন আপনারা সবাই একটু সাইলেন্টলি শোনার ট্রাই করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে একটু নোট ডাউন করে রাখবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কথাগুলো শোনার জন্য এবং সবাইকে ফ্লোর দেওয়ার ট্রাই করব। ওকে ভাইয়া, আপনারা কি সবাই একটু কথা শুনতে পাচ্ছেন? সবাই একটু আওয়াজ দেন তো। শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, বাকি সবাই আপনাদের সবার কি মাইক্রোফোন নাই নাকি সব মিউট করে আছেন? ভাই শোনা যায়? শোনা যায় ভাইয়া। ওকে ওকে, মাঝে মধ্যে আমি যখন একটু প্রশ্ন করব যে একটু কিছু বলেন, আপনারা অ্যান্সার করেন, তখন একটু তড়িৎ গতিতে অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। হ্যাঁ, তাহলে জিনিসটা ইজি হবে। ওকে। তো আমাদের মোটামুটি আমি কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। যেমন আমাকে বেশ কিছু লোক প্রশ্ন করছে, সেগুলো আমি আমার যখন কথা বলার টপিক আসবে তখন আমি কথা বলবো। আপনারা আমাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা এখানে না বইলা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন যে ভাই আমার এই প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমি এখানে তুলে দেওয়ার বা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে সাজ্জাদ ভাইকে বলতেছি। সাজ্জাদ ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে সময় বের করে আসছে। তো ওনার কথাগুলো আমরা শুনি। উনি এখনও স্টিল বাইরে আছে ওনার ওয়াইফকে নিয়ে। তো এই যে উনি মূল্যবান সময়টুকু আপনাদের স্বার্থে দিচ্ছে, ওনার কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। উনি কেডিপির অ্যাড রিলেটেড ওনার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করবে। হয়তো কিছু প্রুফও শেয়ার করতে পারতো যদি সে বাসায় থাকতো, বাট সে এখন যেহেতু বাইরে আছে, আমি জানি না তার কাছে কতটুকু আহ, ইয়ে আছে, স্ক্রিনশট বা এটা ওটা কোনো কিছু দেখানোর মতো সুযোগ হবে কিনা। তো আমরা সবাই তার কথাগুলো শুনি। ওকে সাজ্জাদ ভাই, যদি থাকে ইনশাল্লাহ আপনি শেয়ার করবেন আপনার প্রপার এক্সপেরিয়েন্স কিভাবে করলে, বা বর্তমান অ্যামাজনের যে অবস্থা, বিশেষ করে এশিয়া অ্যামাজনের অবস্থা বলতে সারা ওয়ার্ল্ডেই অ্যামাজনের অবস্থা এখন এইরকম। তো যে অবস্থাটা আছে সেই অবস্থাতে আমরা কিভাবে ওভারকাম করে এখানে ভালো একটা বিজনেস করতে পারি, এই বিষয়ে আপনি একটু বলবেন। ভাইয়া একটু আচ্ছা, সাজ্জাদ ভাই মনে হয় একটু অফলাইনে চলে গেছে। একটু আমরা একটু ধৈর্য ধরি। হ্যাঁ সাজ্জাদ ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ স্টার্ট করে দেন, স্টার্ট করে দেন। আসসালামু আলাইকুম।
থেকে আর কি ক্যান্ডিডেট সাথে জড়িত, নীরব ভাইদের সাথে আর কি আমাদের জার্নিটা শুরু হয়েছে। তো তারপর থেকে ভাই ভাইয়ের মতো মোটামুটি আমাদের সহযোগিতা করতেছে, বাট আমি একটু আর কি এই টাইপের সাথে খুব এঙ্গেজমেন্ট আমার কম। তো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার অনেকের সাথে করছি, ভাইয়ের সাথে মাঝে মাঝে করা হয়েছে। তো ভাই যখন বললো যে এরকম একটা arrange করতেছি, তো আমি বললাম যে হ্যাঁ, একটা ইয়ে করা যায়। তো যারা এখানে আসেন কেডিপি সম্পর্কে, মানে তাদের মাইন্ডসেটটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আসলে আপনি কেডিপিটাকে যে খালি প্যাসিভাইজ আর্নিং হিসেবে দেখেন, না আসলে আপনি যে বিজনেস হিসেবে দেখেন। যদি আপনি অ্যাজ এ প্যাসিভ আর্নিং হিসেবে দেখেন, মাসে কিছু টাকা আর্ন করলেন, ভালো, এটা খারাপ না। বাট ইন ফিউচারে বয়স শেষে ওইদিকে কতদিন আর কি কাজ করতে পারবেন। তো ওইভাবে পরিকল্পনা করা উচিত যাতে বিজনেস হিসেবে। তো বিজনেস নিয়ে মানে সেটা আসলে একটা বিজনেস, একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, একটু রেসপন্স করেন। উনি প্রশ্ন করছে, সাজ্জাদ ভাই প্রশ্ন করছে যে এটাকে আসলে বিজনেস হিসাবে নিতে চাচ্ছেন নাকি মানে নর্মাল হিসেবে কোনো কিছু করতে চাচ্ছেন, সেরকম কোনো কিছু। একটু আওয়াজ দেন সবাই। বিজনেস হিসেবে নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার আপনার কাউসার আহমেদ ভাই, আপনার মাইকটা একটু অফ করেন। আচ্ছা, মোটামুটি এখানে যারা আছে তারা সবাই বিজনেস হিসেবে হয়তো চিন্তা করে। না ভাই, রেসপন্সটা আসলে আর কি ইয়াতে আপনার যাদের ভয়েস নাই তারা আসলে টেস্ট করতে পারে। কল মেথড এখানে একটা অপশন আছে, আমি স্ক্রিনটা শেয়ার করলে দেখতে পাবো। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, মোটামুটি যারা যারা বিজনেস হিসাবে দেখেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, তাহলেই বোঝা যাবে। হ্যাঁ, আপনার ইয়েটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই? হুম হুম। কতজন হ্যান্ড রাইজ করছে? 3 জন 4 জন। আচ্ছা, আপনার আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু শেয়ার হয় নাই। আমারটা হয়নি মোবাইলে, না আমি ইয়েতে করতে হয়েছে কি ভাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে, হ্যাঁ এখন হয়েছে। এখন আপনার যারা আর কি যারা বিজনেস স্টাইল মেনে নেয়, কিন্তু আপনার যারা কম্পিটিটর আছে তারা কিন্তু সবাই বিজনেস স্টাইলে আছে। এখানে আপনার যত বড় বড় অথর দেখেন না কেন, সবাই কিন্তু বিজনেস স্টাইলে আছে। আপনি আমি হয়তো বা অ্যাজ লাইক এ ফ্রিল্যান্সার হিসেবে আছি, আমি একটা কাজ শিখলাম, মার্কেটে আসলাম, বই দিলাম, হইলে তো হইলো, না হইলে নাই, মন খারাপ করে থাকলাম, কদিন পরে সেদিকে খারাপ। তো এই ইন্টেন্সি যাদের আছে তাদের আমার মতে সেদিকে না আসে। তো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার দিই, তাহলে আর কি ইয়েটা করতে আর কি স্ক্রিনশট কিছু নিয়েছিলাম আমি আমার ওল্ড অ্যাকাউন্টের একটা। তো আমি ওটা শেয়ার করতে তাহলে নেক্সট কথাগুলো আরো বেটার হবে। এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। যেখানে এটা আমার গত হ্যাঁ হ্যাঁ, গত বছরের একটা আমি আমি সামারের জন্য একটা দিয়েছিলাম। কিন্তু আমি এখন চেষ্টা করি যে এমন একটা স্পেসিফিক টপিকের নিজের করতে, লাইক ইভেন্ট অথবা সিজন, যেটাতে মানুষের চাহিদা একটু বেশি থাকে, তাড়াহুড়াটা বেশি থাকে, বা এটার সাথে এঙ্গেজমেন্টটা বেশি থাকে, তখন আপনি অডিয়েন্সটা অনেক বেশি পাবেন। আর যখন আপনি এভারগ্রিনে যাবেন, ওটাতেও খারাপ না, বাট এখানে আপনার স্পেন্ডিংটা অনেক বেশি হবে। এখানে দেখেন আমি স্পেন্ড করছি হলো $687, সেল হচ্ছে $2060, আর অ্যাকোস্টটা ছিল হচ্ছে 33.38। কিন্তু এখানে দেখেন কয়টা ক্যাম্পেইন আছে, একটা দুটো, ছয়টা ক্যাম্পেইন আছে। আমি একটা ক্যাম্পেইনে কিন্তু সাকসেসফুল হইনি। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? যারা হ্যান্ড রাইজ করছিলেন ওরা একটু নামায় ফেলেন। এখন উনি যেটা জিজ্ঞেস করছে সেটার জন্য হ্যান্ড রাইজ করেন নতুন করে। এই এই বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, হুম। তো আপনি একটা ক্যাম্পেইনে যে আপনি সাকসেস এনে দিবে এরকম কোনো ইনস্টলমেন্ট কেউ দিতে পারবে না। সনি অ্যামাজনও পারবে না, জেফ বাজোস কেউ যদি বলেন সেও পারবে না।
আপনি যত যদি অ্যাড এক্সপার্টকে নেন সেও পারবে না, কারণ আপনাকে ওই আপনার যে প্রোডাক্টটা এটাকে আপনার অ্যাডকে আগে পরিচিত করাইতে হবে, অ্যামাজনকে চেনাইতে হবে যে এটা আসলে আমি বা আমার একটা প্রোডাক্ট এই রিলেটেড প্রোডাক্ট। কারণ অ্যামাজন যখন আপনি দেখবেন এটা দেখতে পারবেন কোথায়, যখন আপনি একটা নর্মাল অটো ক্যাম্পিং গান করবেন তখন দেখবেন আপনার প্রোডাক্টটা টার্গেটিং এর ভিতরে আমি যদি যাই, আচ্ছা টার্গেটিং এ দেখেন আপনার ক্লোজনেস আছে, লুজনেস আছে, সাবস্টিটিউশনেস আছে, কমপ্লিমেন্ট আছে। এখন ওই যদি অটোমেটিক একটা অপশন নিজে থেকে ক্লিক করে দিই, এটা কি নাই দেখেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম অ্যাকাউন্টটা যেটাতে আমি 12টা সেল পাইছিলাম। দেখেন এটা হচ্ছে প্রথম ক্যাম্পেইনটা ছিল যেখানে আমার এই নিচের দুটো থেকে কোনো রেসপন্স না আসার বিধায় আমি দুটো অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ক্লোজনেস আর লুজনেস এই দুটো অপশনই রাখছি। তখন কি করলে অ্যামাজন বলেছিল যে আমার ক্লোজ বেসের কাছেই যেতে হবে। আচ্ছা এটা একটা ব্যাপার, এটা এই ব্যাপারটা নিয়ে কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে, বোঝেন নাই? আচ্ছা মনির ভাই একটু ঝটপট বলে ফেলেন। হ্যালো, মনির ভাই আপনি হাত উঠেছিলেন, বলছেন কনফিউশন আছে, কি কনফিউশন আছে বলে ফেলেন। আচ্ছা ঠিক আছে, সাজ্জাদ ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা যখন আমি কোথায় গেছিলাম ইয়াতে প্রোডাক্টটা আসলে এই যে হ্যাঁ 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 আমাদের যে একটু বুঝতে একটু সময় লাগবে। আপনি যেখানে একটা মার্কেট প্লেসে যান না কেন, আপনি প্রোডাক্ট নিয়ে যখন যাবেন আলটিমেটলি কিন্তু সবাই কিন্তু জানে না এটা কি আর এটা ইন্টারেস্টেড পিপল কারা। এটা খুব কঠিন ব্যাপার। আপনার কাছেও যদি যা আপনি নিজেও ইন্টারেস্টেড হবেন না, হয়তো আপনি একটু দেখাইলো, তারপরে আপনি সেটা হয়তো দেখতে একটু ভালো লাগলো বা অনেক কিছু ডিপেন্ড করে সেখানে। তো আপনার প্রোডাক্ট কোয়ালিটি অ্যাডে যাওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া বলতে ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা কি আপনার এগেইনস্টে যারা যারা আছে তাদের সাথে কোয়ালিটিতে তাদের থেকে বেটার কিনা। যদি সেটা বেটার না হয় তাহলে আপনাকে অ্যাডে যাওয়াই দরকার নেই। এটা একটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি মনে করেন যে না আমার প্রোডাক্টটা ওদের থেকে বেটার, তখন আপনি সেটাতে অ্যাডে যাবেন। এটা হলো এলে কোয়ালিটির ব্যাপার, এগুলো সব নীরব ভাইয়ের উপরে কেউ নাই, নীরব ভাই নিজেই কোয়ালিটির বস। ঠিক আছে, তো কোয়ালিটি আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে আপনার প্রোডাক্টটা তার সাথে কম্পিট করতে পারবে কিনা। যদি আপনার প্রোডাক্টটা কম্পিট করতে পারে দেন আপনি আসলে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরবর্তীতে আপনার মাইন্ডসেটটা থাকবে আমি অ্যামাজনকে টাকা দেবো, অ্যামাজন আমাকে কি দিবে, সেই মানুষগুলোকে দিবে যারা আসলে আমার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট করে, যারা আমার প্রোডাক্টগুলো পছন্দ করে। এখন সেক্ষেত্রে আপনি $10 দিয়ে $10 হয়ে গেল, খরচ হয়ে গেল, কোনো সেলস নাই, মাথা খারাপ করা যাবে না। আপনাকে অ্যাটলিস্ট $100 অব্দি যেতে হবে, অ্যাটলিস্ট সর্বনিম্ন $100 অব্দি যেতে হবে। $100 হলে তাহলে আপনার দেখেন ইনফ্লেশনটা দেন কত আছে। প্রথম দিকে যদি যাই, আচ্ছা ইনফ্লেশন এখানে তো দেখা যাচ্ছে না, আচ্ছা এখানে আছে। 27,000 মানুষ হচ্ছে হলো ইমপ্রেশন পাইছে। 27,000 থেকে 100টা ক্লিক আসছে, আমার 12টা সেল আসছে। দেখেন আপনি 100 জন মানুষ যারা হলো আপনার প্রোডাক্টটা পছন্দ করছে, এই মানুষগুলো থেকে 12 জন মানুষ কিনছে, দ্যাটস মিন এটা 10% একটু বেশি, তাই না ভাই? হুম ভাই হুম হুম এখন আপনার কাছে অ্যামাজন কিন্তু বুঝতে পারছে এই 12 জন মানুষ কারা, বুঝতে পারছে না? অ্যামাজন একটা ফুটপ্রিন্ট রেখে গেছে এই আসলে কারা এই প্রোডাক্টগুলো কিনছে। এটা পাবেন কোথায়? আপনি হচ্ছে সার্চ টার্মে আসবেন। আমার এটা অনেক আগের ছিল দেখে সার্চ টার্মটা এখানে শো করতেছে না। যখন আপনি রানিং থাকবেন তখন আপনি সার্চ টার্মটা শো করবে। সার্চ টার্মে দেখবেন আপনার একটা নির্দিষ্ট কিওয়ার্ডের এগেইনস্টে অর্ডার আসছে। আপনি কাজ কি তখন এই অর্ডার টেক্সটগুলোকে সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখন আপনার যেভাবে সুবিধা হয়, আপনার সুবিধা যদি হয় আপনি ভিডিও অ্যাড দিবেন। এই দেখেন আমার এই দেখেন আমি একটা ভিডিও অ্যাড চালু করছি যেটা সবার শেষে। ওইটাতে দেখেন আমার এই কষ্ট অনেক কম আছে, $600 মতো স্পেন্ড করছি। আমার এখানে আর্নিং প্রায় আচ্ছা $588 স্পেন্ড করছি। সেলস আছে 1,906, মানে এটা কিন্তু সমান সমান। সাজ্জাদ ভাই এটা আপনার হচ্ছে ভিডিও অ্যাডটার, তাই না? ভিডিও অ্যাড
হ্যাঁ ভিডিও অ্যাডটা মানে কিন্তু কি কাস্টমার, ভিডিও অ্যাড মানে যে ভিডিও অ্যাডটা না, আচ্ছা ভিডিও অ্যাডটা মানে কাস্টমার একটা। আচ্ছা আচ্ছা এখন আপনি ওইখানে দেখেন 12টা অর্ডার ছিল, এই সেম কিওয়ার্ডটাই কিন্তু এখানে আছে। আপনি এসে যদি কোন 12 থেকে 14টা ওয়ার্ড হবে, এমন কোনো ওয়ার্ড ইয়া নাই, কিওয়ার্ড নাই যেখানে আমার সেল নাই। আপনি দেখে বুঝতে পারবেন যে 5, 27, 17, 5, 2, 7, 8, 10, 23, 76, 4, 37। আমার সিপিসি দেখেন কত করে দেওয়া ছিল। আপনার হলো এই সিপিসি দিয়ে অ্যাডভান্স কত হয়ে যাবে অনেকেই। এখন আমার কিন্তু কিছু 12টা কিওয়ার্ড, আমি 12টা কিওয়ার্ডের ভিতরে আমি অ্যাড রান করছি, দেন সেই অ্যাড থেকে আমার বাকি প্রফিটটা চলে আসছে। এখন আপনার মাঝে যদি এই ভয়টা থাকে যে আমার খরচ হয়ে যাবে, আমার আসবে না, তাহলে এটা করি না। বুঝতে পারছেন? কারণ আপনাকে তথ্য কিনতে হবে আমাজনের কাছে, তারা আপনার প্রোডাক্টের রিয়েল বায়ার। আর সেক্ষেত্রে আপনার অনেক কিছু আছে, যেমন নেগেটিভ টার্গেটিং আছে, অটো ক্যাম্পিং এর কথা বলছি। আচ্ছা সাজু ভাই, এইটা একটা ইনফরমেশন একটু শেয়ার করেন, সেটা হচ্ছে যে এই যে যেটা অ্যাড অডিয়েন্সকে মাত্র দেখাইলেন, সেখানে ওইটা মানে কাস্টম অ্যাড বলতে কি কিওয়ার্ডগুলো কি আপনি ম্যানুয়ালি সেট করছেন নাকি অটো ওখান থেকে ইয়ে করছে? না না, আপনার ওইখান থেকে তো আপনি যখন অটো অর্ডার করবেন, আপনার ফার্স্ট টার্গেট করে গেলে আপনাকে দেখেছিলাম আমরা যে কোন কিওয়ার্ড আপনার সেল পাইছে। আচ্ছা না না, আপনি যেটা দেখাচ্ছেন ওইটা অডিয়েন্সকে একটু বলেন, যে তাহলে অডিয়েন্স জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বুঝে মানে কোনটা কি, কোন বিষয়? মানে এখানকার এই যে আপনাকে যে প্রশ্নটা আমি করলাম মাত্র, সেটা হয়তো অডিয়েন্স চিন্তা করবে যে ভাইয়া এটা কি ম্যানুয়ালি করছে না ইয়ে করছে, এটা অডিয়েন্সের জন্য একটু সুবিধা হবে, সেটা অডিয়েন্সকে একটু ক্লিয়ার করেন। আমি তো বলছি প্রথম ক্যাম্পেইনটা হবে আপনার অটোমেটিক ক্যাম্পেইন, আপনি জানেন না যে আপনার প্রোডাক্টের ইউজার কারা বা রিলেটেড অডিয়েন্সকে। আপনি যতই কিওয়ার্ড ট্রাই করেন না কেন, আপনার অনেক বেশি কিওয়ার্ড দিতে হবে, এবং অনেক স্পেন্ড দিতে হবে, তার আমার সাজেশন থাকবে আর কি। তো আপনি অটোতে গেলেন, অ্যামাজনে দেখবেন, অ্যামাজন ভালো করে জানে যে আমার এই প্রোডাক্টের অডিয়েন্স কারা, আর আপনাকে অ্যামাজনে ট্রেন আপ করতে হবে। আপনার প্রথম দিন অথবা দ্বিতীয় দিন একটা অডিয়েন্স তো পাবেন যে কোথায় কোথায় ইমপ্রেশন হচ্ছে, কোথায় কোথায় ক্লিক হয়েছে। সেটা এই যে দেখেন, টার্গেটিং একটাতে আছে, আর একটা নেগেটিভ টার্গেটিং আছে, সার্চ টার্ম আছে। এই তিনটা জিনিস আপনার খুব বেশি ফলো করতে হবে। টার্গেটিং এর ব্যাপারে, টার্গেটিং এ যখন যাবেন তখন আপনি ক্লোজনেস, লুজনেস, সাবস্ক্রিপশন এই জিনিসগুলো দেখলেন, কোনটাতে কি কতটুকু আছে। যদি আপনি দেখেন নিচের দুটাতে ভালো আসছে, সেটা নিচে দুটো রান করবেন, বাকি দুটো অফ করে দিবেন। অথবা যদি একটা ভালো আসছে, আপনি ওটাই কন্টিনিউ করবেন, বাকিগুলো অফ করবেন। দেওয়ার পরে আপনার টার্গেটিং এর আরেকটা নেগেটিভ টার্গেটিং এ যাবেন। নেগেটিভ টার্গেটিং এ যায় আরেকটা ট্যাব নেবেন, আরেকটা ট্যাব নিয়ে দেখবেন সার্চ টার্ম আছে একটা, যেখানে দেখেন আমি যদি এটা ড্র করতে পারবো কি আমি। আচ্ছা দেখেন, এখানে সার্চ টার্ম একটা অপশন আছে, দেখা যাচ্ছে কি এখানে ভাই? হুম নেগেটিভ সার্চ টার্মের ভিতরে যে দেখবেন আপনি কিছু প্রোডাক্ট আছে, কিছু কিওয়ার্ড আছে। এখন আপনার আপনি প্রোডাক্টের সাথে আপনি কিন্তু জানেন যে কোন প্রোডাক্টটা যায়, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন কোন ব্র্যান্ডের সাথে যাচ্ছে কিনা। কারণ ব্র্যান্ডের সাথে যদি যখন যাবে, তখন আপনি অবশ্যই প্রোডাক্টটাকে নেগেটিভে প্রোডাক্টের ভিতর ফেলবেন। এটা যারা আর কি অ্যাড রান করছে মোটামুটি, তারা একটু ভালো জানবেন ব্যাপারগুলো। যদি যারা একদম অ্যাড রান করেন, তাদের জন্য ক্রিটিক্যাল এই বিষয়গুলো বোঝা। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। আচ্ছা সাজ্জাদ ভাই, এখন জাস্ট আপনি একটু, যেহেতু আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ করব, তো এখানে আরও বিষয় আছে, তো মোটামুটি জাস্ট আপনি একটু যারা এখানে আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন যে সংক্ষেপে অ্যাড রান করার জন্য কোন কোন টপিকগুলোকে, 2-3টা টপিক যেগুলো আছে মেনটেন করতে হবে, স্টেপগুলো ফলো করতে হবে, সেটা একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, প্রথম স্টেপ যে আমার প্রোডাক্টটা মার্কেটে যা আছে তার থেকে বেটার কিনা, এটা প্রথম। দ্বিতীয়ত, আপনার প্রোডাক্টের বাজেট অবশ্যই $100 অব্দি রাখতে হবে একটা প্রোডাক্ট টেস্ট করার জন্য। এখন সেটা এখন আপনি যদি না পারেন, তাহলে আসলে ওই $10 দিলেও সেটা লস হয়, আমার যেটা মনে হয়। কারণ আপনি $100 ইনভেস্ট করলেন, $100 ইনভেস্ট করে যদি প্রফিটই না বের করতে পারেন, বা $10 যদি করলেন, সেটা যদি প্রফিটই না হলে, তাহলে $10 লস করার দরকার পড়ে না, তাই না?
থার্ড আপনার হচ্ছে ক্যাম্পিংটার ভিতরে এই এই বাম পাশের সাইডটা খুব ভালো করে ফলো করবেন। এখানে দেখবেন টার্গেটিং, ফার্স্ট অপশনে যাবেন, টার্গেটিং এর যে একটা অপশন আছে যেটা ভালো পারফর্ম করতেছে সেটা দিবেন। এখন কত থেকে কত ক্লিক, অবশ্যই 8 ক্লিকের মধ্যে, 8 থেকে 10 ক্লিকের মধ্যে যদি কোনো সেল না আসে তাহলে সেই কিওয়ার্ড অথবা সেই অপশনটা আপনি অফ করে দিবেন। এটা লুজ মেসেজ হতে পারে, আপনার সাবজেক্টিভ মেসেজ, কমপ্লিমেন্ট হতে পারে। এটা পাবেন কোথায়, আপনি কোন কিওয়ার্ডের সাথে যাচ্ছে সেটা দেখবেন এই সার্চ টার্ম একদম 4 নাম্বার অপশনটা এক গ্রুপের উপরে, যেটা আমি ভালো করে জুম করে দেখাচ্ছি। সার্চ টার্ম আপনার যত সেল বা যেটা সেল হচ্ছে না সেই কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন। আপনার কিওয়ার্ড যদি সেলেবল কিওয়ার্ড হয় সেটা দেখাবে যে কাস্টমার কোনটা, কোন কাস্টমার কিভাবে সার্চ করছে সেই কিওয়ার্ডটা কি, সেই কিওয়ার্ডের আইডিটা সিলেক্ট করবেন। এখন আপনি সেই কিওয়ার্ড গুলোকে আপনার লিস্টিং করা শুরু করবেন অটোমেটিক ম্যানুয়াল কি টার্গেটিং এ। ম্যানুয়াল টার্গেটিং এ যত বেশি আপনার ডাটা থাকবে, যত বেশি কিওয়ার্ড থাকবে, সেটার এগেইনস্টে যদি আপনি অ্যাড রান করেন ইনশাআল্লাহ ভালো পসিবিলিটি পাবেন। এখন ফার্দার কোনো আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনি বলতে পারেন। এত সংক্ষিপ্ত সময় আসলে সবকিছু ব্রিফ করা কষ্টসাধ্য ব্যাপার। আমার কাছে এতটুকু মনে হয়েছে যে এটা করা উচিত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, আপনার মোটামুটি মূল্যবান অনেক কথাবার্তা বলছেন অডিয়েন্সকে, এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের এক্সপেরিয়েন্স মানে কেউ কোনো পেইড কোর্সেও অ্যাডের মধ্যে এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করছে কিনা আমার জানা নাই। তো যাই হোক, আশা করি এইখানে যারা আছেন তারা উপকৃত হবেন। আর তো কোনো কোশ্চেন থাকলে অ্যাড রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমরা একটু দ্রুত করে ফেলি, দ্রুত 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে একটু কে কে প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন একটু নামটা বলেন। আমার নাম হচ্ছে তাকিয়া। ওকে। তো আমি কেডিপি অ্যাকাউন্ট খুলছি। এর আগে একটা অ্যাকাউন্ট আমার নষ্ট হয়ে গেছে, তো জি আমি ডিভাইস টিভাইস সবই চেঞ্জ করছি, এরপর খুলছি। জি। তো অনেকেই বলতেছিল যে ওটিপি তো আসে না। তো আমি তারপরেও সামহাও কেন জানি আমার মোবাইলে ওটিপি আসছিল এবং আমি অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু ভেরিফিকেশনের যে একটা প্রসেস আছে ওখানে আমি আটকে গেছি। ওইখান থেকে আমার পেজটা আর কোনোভাবেই সামনে আগাই না। আমি মোটামুটি 6 মাসের মতো ওই জায়গাতেই আটকে আছি। আচ্ছা আপু, ঠিক আছে, বলেন সাজ্জাদ ভাই বলেন। বলো পরে বলবো। আর অ্যাড রিলেটেড কারো কিছু বলা থাকলে অ্যাড রিলেটেড কোনো কিছু থাকলে আপনারা সেই প্রশ্নটা করেন। আপু ঠিক আছে, আপনার প্রশ্নের অ্যান্সারটা ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। জি ভাই, থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়ন দা, হুম। অর্গানিক সেল করার মানে টেকনিক এর ছাড়া আচ্ছা, অ্যাড ছাড়া অর্গানিক টেকনিকের বিষয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো, অসুবিধা নাই। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। সাজ্জাদ ভাই, আপনি কি এই প্রশ্নটার অ্যান্সার কোনোভাবে দিতে চান? না, অর্গানিক সেলের ব্যাপারে আমার এখন আর অর্গানিক সেলের কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ওয়ালিল্লাহ ভাই, আপনার কোশ্চেনটা আমার কাছে থাকলো, অর্গানিক সেল না, ঠিক আছে। নর্মালি দেখেন আপনি 12,000 অডিয়েন্সের কাছে যে ক্লিক করলেন হচ্ছে 10টা বা 11টা, সেখানে আপনার অর্গানিকে কতজন মানুষের কাছে কয়টা সেল পাবে? আচ্ছা ঠিক আছে। অর্গানিক আছে, বাট আমার মনে হয় না যে এটা কোনো ওকে, আচ্ছা, তাহলে নেক্সট অ্যাড নিয়ে কারো কোনো কথা নাই। আচ্ছা, তাহলে আমরা আব্দুর রহমান ভাই হাত উঠাইছেন, বলেন। ওয়ালিদুল্লাহ ভাই, আপনি হাতটা নামাই ফেলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে পেনিয়র থেকে যে কার্ডের মাধ্যমে যে ট্যাপ রান করা হয় ইয়ারলি ফি কাটে একটা, হ্যাঁ, তো আর কোনো ওয়ে আছে কিনা অ্যাড রান করার জন্য কোনো কোনো কিছু যাতে ইজি ওয়ে থাকে একটা কম খরচে সেটা যদি হচ্ছে কম খরচে করতে হলে তো আপনাকে ইউএস এর অ্যাকাউন্ট নিতে হবে। ইউএস এর অ্যাকাউন্ট নিলে তাহলে আপনাকে আসলে আপনার এই ট্যাক্সটা দিতে হবে না, এই ট্যাক্সটা। বুঝা গেছে? জি ভাইয়া, তাহলে ইউএস এর কেডিপি অ্যাকাউন্ট চালাতে হবে আর হচ্ছে পেনিয়র কি ওই এনআইডি কার্ডের ইউএস এর অ্যাকাউন্ট হতে হবে কে অ্যামাজন না না, ওটা কোনো কার্ডের ক্ষেত্রে মানে যখন টাকা দিবে মানুষ না ভাই, তখন অত কিছু দেখে না, খালি দেখতে যে ওই কার্ডটা কোনো ব্যান হয় অ্যাকাউন্টের সাথে আছে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তাহলে মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার কেডিবি অ্যাকাউন্টটা ইউএস এর হতে হবে। হ্যাঁ, তাহলে আর কি আপনার ট্যাক্সটা লাগে না। মানে এটা আমি রানিং চালাচ্ছি তো এই জন্য আমি করতে পারি। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট
আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাই। অ্যাড সম্পর্কিত হলে বলেন। অ্যাড সম্পর্কে না ভাই, অ্যাকাউন্ট আচ্ছা, ডিটেইলস। তাহলে তাহলে ওইটা রিলেটেড আমরা পরে আসতেছি। তো ঠিক আছে, আচ্ছা তাহলে আপাতত আর আমি কোনো বুঝতে কোশ্চেন পারলাম নাই মনে হয়। ভাই, আমি বুঝতে যদি প্রবলেম থাকে সেটা হয়তো নেক্সট কোনো সময় আরো নেক্সটে আপনারা গ্রুপে প্রশ্ন করবেন, গ্রুপে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে সেটার অ্যান্সার ইনশাল্লাহ গ্রুপ থেকে দিয়ে দেওয়া হবে। ভাই আমার সাজ্জাদ ভাইয়ের কাছে একটা কোশ্চেন জানার ছিল আর কি, 1 মিনিটের বেশি সময় নেই। আচ্ছা, বলেন। জি ভাই বলেন। ভাই ইউএস এর একটা বাংলাদেশের কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হ্যাঁ? তো হচ্ছে একটা পেইনিয়রও অ্যাড করা আছে, ওই পেইনিয়র কি হচ্ছে ইউএস এর অ্যাকাউন্টে অ্যাড করা যাবে, বা ওই জিমেইলটা কি ব্যবহার করা যাবে ইউএস এর অ্যাকাউন্টে? জিমেইল তো ওখানে ইউজ করার কোনো অপশনই নেই, কারণ একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্টে করতে পারবেন, বাট অ্যাডের ক্ষেত্রে কার্ডটা নাও ইউজ করা উত্তম, কারণ যখন কোনো এনিহাউ যদি কোনো একটা অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয় তাহলে কিন্তু কার্ড ডিটেইলসটা থেকে যাবে, তখন ওটাও আর কি একটা সাসপেন্ডের পসিবিলিটি থাকে। এই জন্য আপনি ডিসটেন্স কাট করবেন, একটা পাইনেতে 3-4টা কার্ডে বের করা যায়, আপনি 3-4টা কাট করবেন, দেন এটা আপনি ইউজ করবেন, যেটা আগে ইউজ অনেক করতে না আমাদের ইউজ করা ঠিক আছে। বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে আব্দুর রহমান ভাই। ওকে সাজ্জাদ ভাই, আমরা সাজ্জাদ ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনলাম। সাজ্জাদ ভাইকে ধন্যবাদ আমাদের তরফ থেকে। ভাই হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য। আর ভাই আমি একটু লিঙ্ক নিচ্ছি আমার আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আচ্ছা, এখন আমরা মোটামুটি আহ, তো সবাই সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন একটু মাঝার ভাইয়ের কাছে চলে যাব। মাঝার ভাই আপনাদেরকে মোটামুটি নিশ রিলেটেড কিছু কথাবার্তা বলবে। মাঝার ভাই আছেন? মাঝার ভাই? হ্যাঁ হ্যাঁ, আছি। আচ্ছা, শুনতেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। মিউট করছিলাম তো। হ্যাঁ, তো সবাইকে আসসালামু আলাইকুম। আহ, অনেকের সাথে হয়তো পরিচয় আছে, অনেকের সাথে পরিচয় নাই, এখন আসলে পরিচয় দেওয়ার সময়ও নাই। তো পরিচয় ওইভাবে দেওয়ার বা করার সময় নাই। আমি মেইনলি আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব। ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা জিনিস একটু শেয়ার করি। কেডিপি, যেটা সাজ্জাদ ভাই বললেন যে এটাকে ফার্স্ট বিজনেস হিসাবে নিতে হবে, বিজনেস হিসেবে না নিলে আসলে এখান থেকে গেইন করাটা কঠিন। যদি আমার এটা যদি আমি জাস্ট হালকাভাবে নিই তাহলে এখান থেকে আসলে গেইন করা কঠিন। সিরিয়াস ভাবে নিতে হবে, বিজনেস হিসেবে নিতে হবে, দেন তারপরে যেতে হবে। আচ্ছা, আমি কয়েকটা জিনিস আমি একটু স্ক্রিন শেয়ার করছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শিওর। কয়েকটা জিনিস আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, হয়তো অনেক কিছুই এর মধ্যে থাকবে। আমি একটু দ্রুত যাব এর মধ্যে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা অ্যাগ্রি করলে কোনো সমস্যা নাই, বাট আপনাদের যদি ডিসএগ্রিমেন্ট থাকে বা কোনো কোশ্চেন থাকে আমরা শেষে কথা বলবো এটা নিয়ে। হ্যাঁ তো প্রথমত হচ্ছে যে কেডিপির বিষয়টা আমি আপনাদের জন্য কিছু জিনিস একটু রেডি করছি। এখানে কেডিপির বিষয়টা হচ্ছে যে এটা একটা বিজনেস, এটা সাজ্জাদ ভাই অলরেডি বলছে। এখানে সাকসেসের জন্য কয়েকটা জিনিস খুব জরুরি দরকার। আমি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট একটু বলে যাচ্ছি যে আপনার এইখানকার বিজনেসটা কেমন এইটা আগে আপনাকে খুব ক্লিয়ার করে জানতে হবে। এটা একটা বিষয় যে আপনি বিজনেসটা কোনভাবে হচ্ছে সেটা না জানলে আপনি বিজনেসটা ধরতে পারবেন না। শুধু এখানে না, অ্যাকচুয়ালি কোনো বিজনেসই ভালো করে করা যায় না যদি সেই বিজনেস না জানা যায়। দেন আপনার এখানে কাজ করতে গেলে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে শিখতেছি, বিভিন্নভাবে শিখছি, আগে শিখাচ্ছি বা এখন শিখতেছি, আমাদেরকে অনেক কিছু শেখায়, শেখার জন্য হয়তো এটা ভালো আছে। বাট আপনাকে কাজে সাকসেসফুল হতে গেলে আপনাকে অবশ্যই একটা স্কিল ডেভেলপ করতে হবে, এক বা একাধিক। আপনার নিজের কতটুকু অ্যাবিলিটি আছে, কতটুকু আপনার আপনার কাছে রিসোর্স আছে, আপনি এটা অ্যারেঞ্জ করতে পারবেন, কতটুকু নিতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে। বাট আপনাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। স্যার আপনি খুব ভালো আপনি কালারিং বুক করতে পারেন, লাইন আর্টের কাজ করতে পারেন, আপনি খুব ভালো কাভার ডিজাইনের কাজ করতে পারেন। তো দুইটাকে কম্বাইন করে আপনি একটা নিশ নিয়ে কাজ করতে পারবেন। আপনি হয়তো এদিকে যাচ্ছেন না, আপনি চাইলে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করতেছেন বা পাজল নিয়ে কাজ করতেছেন, আপনার হাতে পাজলের টুলস আছে, আপনি সেটা নিয়ে কাজ করেন।
আপনার স্কিলটা যখন ডেভেলপ হয়ে যাবে, তারপরে এই স্কিলটাকে অ্যাপ্লাই করার জন্য এর সাথে প্যারালালি যেটা থাকবে যে এই স্কিলটাকে অ্যাপ্লাই করার জন্য আপনি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে তো সেটাকে অ্যাপ্লাই করবেন, আপনি কোনো টুলস থেকে রিসোর্সটা তৈরি করবেন, অথবা আপনি সফটওয়্যার সেটা করবেন, সেটা Adobe Illustrator হতে পারে, Photoshop হতে পারে, অনেকে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ক্যানভা বিভিন্নভাবে করে, ওয়েব বেসড অনেক টুলস দিয়ে করে। তো যে টুল দিয়ে আপনি করবেন সেটা আপনাকে মোটামুটি ভালো জানতে হবে, মানে তার একদম 100% সবকিছু জানতে হবে তা না, ওই টুলসের মধ্যে যে স্পেসিফিক জিনিসগুলো আপনার কাজের জন্য লাগবে সেটা যেন আপনি ভালো জানেন। এটা ভালো না জানলে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন না প্রপারলি বা 100%। দেন আপনার আপনি কখনো আর একজনকে একদম, মানে আমি এখানে যেটা লিখছি যে আপনার জুতা আপনি মানে আপনার পা আর একজনের জুতা বসাবেন না, অর্থাৎ আরেকজন কি করতেছে এইটাই আপনি হুবহু তাই করবেন সেটা না। আপনি নিজে যখন এটাকে বিজনেস হিসেবে নিবেন, এটাকে ডিসকভার করার চেষ্টা করবেন, আপনি অন্যদেরটা দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে কিছু করেন, বাট একদম হুবহু কপি করাটা বা হুবহু কোনো কম মানে কোনো আইডিয়াকে কপি করাটাও একদম ঠিক না। এটা করলে হয়তো ভ্যারিয়েশন আসবে না, ক্রিয়েটিভিটি হবে, ক্রিয়েটিভ হবে না। দেন আপনার যা করবেন আপনি এইটাকে আপনি কাস্টমার কিভাবে চায়, কিভাবে দেখে, আপনার মানে একজন কাস্টমার হিসেবে আপনি জিনিসটাকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে অনেক কিছু ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে যেভাবে আমরা চিন্তা করি, আর কাস্টমার যে রিভিউগুলো দিচ্ছে অন্য আমার যে কম্পিটিটর আছে তাদেরকে, এটা দেখলে বোঝা যায় যে কাস্টমাররা কি চায়, আসলে সে দিতে পারেনি, আমি যেন আমার প্রোডাক্টে সেটা অ্যাড করি। তো আমি যদি কাস্টমার হতাম তাইলে আমি কি চাইতাম এই বইতে, সেটা কি বই আমার বইয়ে আছে নাকি নাই। দেন আপনার এটা নিয়ে খুব ডেসপারেটলি ট্রাই করতে হবে। আর হচ্ছে এই স্কিলগুলো চাইলে আপনি অন্য মার্কেটের জন্য ট্রাই করবেন, বাট কারণ হচ্ছে যে আজকে আমার কেডিপি অ্যাকাউন্ট আছে, কালকে হয়তো থাকবে না, কোনো কারণে ব্যান হয়ে যেতে পারে, কোনো কারণে বাংলাদেশ থেকে আর অ্যাক্সেস নাও দিতে পারে। তো আপনি যাতে একটা অল্টারনেটিভ কিছু রাখেন, এটা আমি জাস্ট ইয়ের জন্য বলছি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে কেডিপির নিশ নিয়ে আমি কিছু কথা বলবো, যে নিশ রিসার্চ নিয়ে। আমরা তো নিশ সবাই জানি যে কোনো একটা অ্যাক্টিভিটি, পার্টিকুলার অ্যাক্টিভিটি বা কোনো একটা টাইপকে হচ্ছে নিশ। কালারিং বুক একটা নিশ, অ্যাক্টিভিটি বুক একটা নিশ, এর মধ্যে আবার অনেক ছোট ছোট বিষয় আছে। আমার লো কন্টেন্টের অনেক রকম প্ল্যানার একটা নিশ, এই প্ল্যানারের মধ্যেও আবার দিতে পারি আমি যে এটা কি ওয়েডিং প্ল্যানার, নাকি এটা আমার ডেইলি ওয়ার্কআউট প্ল্যানার, এরকম অনেক সাব নিশ হতে পারে। তো আমার এই নিশটা নিয়ে আমরা প্রথমত খুব দ্বিধাদ্বন্দ্বে বুঝি যে আমি কি নিয়ে কাজ করব, আমি কি নিয়ে কাজ করব, এইটা কি মার্কেটে মানে চলবে, মানুষ কি এটা কিনবে, আমি কাজ করব, আমার টাইম ইনভেস্ট করব, ওই টাইমটা কি আমার ওয়েস্টেজ হবে নাকি। আবার আমরা ওয়েট করি কেউ আমাকে একটা নিশ দিবে, প্রথমত কেউ আপনাকে নিশ দিবে না, আপনাকে জিনিসটা বেছে নিতে হবে, আপনি নিজে ট্রায়াল করবেন, করে করে আপনার নিজের আইডিয়া কাজে লাগায় আপনি এটাকে ইয়ে করবেন। তো যাই হোক, নিশ রিসার্চটা আমি যদি না শিখি বা না ভালো করে জানি, তাহলে আমার পরের জার্নিটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। কারণ আমি নিশ রিসার্চ না জানলে আমি কোনোদিন নিজে ফাইন্ড আউট করতে পারবো না যে আমি কি নিয়ে কাজ করবো। আচ্ছা, নিশ রিসার্চের ক্ষেত্রে আমার অবশ্যই কেডিপির যে নিয়ম কানুন আছে, নিশ রিসার্চের ক্ষেত্রে এটা লাগে না, বাট আমি করার ক্ষেত্রে আমার কেডিপির নিয়ম কানুনগুলো অবশ্যই জেনে নিব। এটা যে কোনো কাজ শুরু করার আগে কেডিপি নিয়ে, আমি যার জিনিস নিয়েই কাজ করি আমাকে আগে জেনে নিতে হবে যে আমি কাজ এই নিয়মে করব। দেন হচ্ছে মানে এটা আমি বলছি নিশ রিসার্চ নিয়ে না, আমার ওয়ার্ক ফ্লোটা নিয়ে, যে আমি জেনে নিব কেডিপির কাজ আমি কিভাবে করব। দেন আমার যে স্কিলটা আছে সেই স্কিলটা এখানে কি আমি ইউটিলাইজ করতে পারবো কিনা, আমি হয়তো কালারিং লাইন আর্ট শিখেছি, এখানে কি তার ডিমান্ড আছে কিনা। আমি যদি এই মার্কেটের জন্য এই কাজ করতে চাই, তাহলে এই মার্কেটে যা চলে এরকম স্কিল আমি ডেভেলপ করব, বাট আমার স্কিলটাকে জানতে হবে। এরপর নিশ রিসার্চ শিখবো, নিশ রিসার্চ সাথে সাথে আমি কিওয়ার্ড রিসার্চও শিখে যাব, কারণ নিশ রিসার্চে আমি যে নিশগুলো বের করব, একটা নিশ থেকে তার তার রিলেভেন্ট আরো কিছু বের করব, করে আমি তার থেকে কিওয়ার্ডের দিয়ে টাইটেল করব, সাবটাইটেল করব বা ব্যাক এন্ডের কাজ করব। তো নিশ রিসার্চ আর কিওয়ার্ড রিসার্চ দুইটা মূলত প্যারালাল কাজ। যখন আপনি ব্রড নিশ থেকে ন্যারো ডাউন করে শর্ট নিশে আসবেন, তখন তার যে অপশনগুলো বের হবে
সেই অপশনগুলো নিশ থেকে আপনি ফাইনাল নিশ পাবেন এবং আপনি কিওয়ার্ডে কাজে লাগাতে পারবেন। এরপরে ডেসক্রিপশন, ক্যাটাগরি রিসার্চ, কন্টেন্ট রিসার্চ, মানে এটা কাভার, ইন্টেরিয়র কেমন হবে, কম্পিটিটররা কেমন হচ্ছে সেগুলো আমরা দেখব, ডিজাইন করব, কাভার ইন্টেরিয়র, ফাইনাল একটা চেক আউট দিব, আপলোড করব। অবশ্যই আমরা যেটাতে মিস করি সেটা হচ্ছে যে আমরা কখনো বইয়ের ডিজাইনের সাথে A+ কন্টেন্ট সাধারণত কেনই না, আমরা চিন্তাই করি না। যে বাইরের ক্লায়েন্ট যারা বাইরের মানে যারা অথর অন্য দেশের, তাদের একটা ফুল প্ল্যান থাকে যে সে প্ল্যান করে একটা নিউজ বের করবে, সেটা নিজে করুক, কাউকে দিয়ে করাক, আউটসোর্স করুক, কাজটা করাবে, কাভার ইন্টেরিয়র আপলোড করবে, করে সে সাথে সাথেই এর A+ কন্টেন্ট আপলোড করবে। এটা তার মার্কেটিং এর একটা বড় মানে অপশন। দেন হচ্ছে আপনার অ্যাডস এর কথা আসছে, যেটা সাজ্জাদ ভাই বলছে। তো আমরা নিশ রিসার্চ করব। এখন নিশ রিসার্চ অনেকভাবে করা যায়, এটা যেহেতু আমার ডিসকাশনের একটা পার্ট, সেজন্য এবার মূল পয়েন্টে আসি। আগেরগুলো ছিল হচ্ছে যে অ্যাডিশনাল কিছু কথা এর সাথে বলা উচিত, আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে। তো নিশ রিসার্চের ক্ষেত্রে আমরা কিছু টুলস ব্যবহার করি, এর মধ্যে কিছু ফ্রি টুলস আছে, কিছু পেইড টুলস আছে। আপনারা যারা কেডিপির সাথে আছেন কম বেশি জানেন, ফ্রি টুলসের মধ্যে জিএস অ্যামাজন কুইকভিউ আছে, অ্যামাজন সাজেশন এক্সপ্যান্ডার আছে, সেলফ পাবলিশিং টাইটান কিছুটা ইউজ করা যায়, এখন হয়তো সব ডেটা দেয় না। দেন গুগল ট্রেন্ডস আছে, আরও কিছু জিনিস আছে। দেন পেইড টুলসের মধ্যে সেলফ পাবলিশিং টাইটান পাওয়া যায়, পাওয়া যায়, গুগল পাওয়া যায়, পাবলিশার রকেট পাওয়া যায়, কেডিএস স্পাই পাওয়া যায়, হিলিয়াম টেস্ট, আরও অনেক কিছু আছে। এখন পার্থক্য কোথায়? আমি যখন ফ্রি টুলস ইউজ করবো তখন আমার কিছু লিমিটেশন থাকবে, আমাকে হয়তো কিছু ডেটা দিবে, কিছু ডেটা দিবে না, অথবা কিছু ডেটা হয়তো বা আমি একদম আপডেটেড ডেটাটা পাবো না, বা হয়তো সব ডেটা করতে পারবো না। আমাকে হয়তো আমার ওই ডেটাগুলো ডাউনলোড করতে দিবে না, আমি হয়তো ওই স্ক্রিন থেকে দেখে আমাকে লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই টুলস আমাকে না ইউজ করলে আমি জাস্ট গেস করে এটাকে ব্যবহার করতে পারবো না, মানে এই কাজটা করতে পারবো না, রিসার্চটা করতে পারবো না। দেন এরপরে হচ্ছে যে আমার রিসার্চের জন্য বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আপনি রিসার্চ করবেন বেস্ট সেলার থেকে, তাদের কন্টেন্টও রিসার্চ করবেন, কিন্তু আপনি কোন সার্চ করবেন বেস্ট সেলার দেখে আপনি রিসার্চ করতে পারবেন। আমরা যখন কেডিপিতে যাই, সরি আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, এই শেয়ার করাই আছে, আমি একটু ব্রাউজারে যাচ্ছি। এখানে এখান থেকে আমরা বেস্ট সেলার পাচ্ছি। আচ্ছা মাজার ভাই একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা আপনারা শুনছেন তারা একটু কাইন্ডলি আওয়াজ দিবেন বা হ্যান্ড রাইজ করবেন। এই যে যে টপিক নিয়ে কথা হচ্ছে এটা কি দীর্ঘায়িত আমরা করব? কারণ দীর্ঘায়িত করতে হলে গুগল মিটের সময় আর মাত্র 15 মিনিট আছে, এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে আমাকে আবার নতুন করে গ্রুপে আমি লিংক দিয়ে দিব, আপনারা দ্রুত জয়েন করবেন। এরকম কি কারো ইন্টেনশন আছে যে না আপনাদেরকে এটা ভালো লাগতেছে, এটা কন্টিনিউ হোক? একটু দ্রুত অ্যান্সার করেন। অবশ্যই ভালো লাগছে ভাই। না দুই এক দুই 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 ভাই সময়টা বাড়ানো হোক। আচ্ছা, তাহলে সময় বাড়ানোর জন্য আমি লিংক অলরেডি গ্রুপের মধ্যে এখন দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এই মিটটা শেষ হলে দ্রুত ওখানে গিয়ে জয়েন করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ মাজার ভাই আপনি শেয়ার করেন, হ্যাঁ কন্টিনিউ করেন। আমরা নিশ রিসার্চের জন্য একটা অপশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা একটা জিনিস। দেন হচ্ছে আমাদের ক্যাটাগরি, আমি যখন এখানে যাব, বুকসের মধ্যে আসবো, আসার পরে আমি যাই লিখি না কেন, ধরেন কালারিং বুক লিখলাম, এই যে ক্যাটাগরি চলে আসছে, এখানে অনেক ক্যাটাগরি বুকসের মধ্যে চলে আসছে। বুকসের আন্ডারে যে ক্যাটাগরিগুলো, এর মধ্যে আমরা প্রত্যেকটার মধ্যে দুটো দুটো দেখতে পারি যে আমার যা স্কিল আছে সেই স্কিলের সাথে এই ক্যাটাগরিতে কোনো বুক আছে কিনা, দেন সেই বইটার কেমন কম্পিটিটর, সেটা ডিমান্ড আছে কিনা, এগুলো আমরা দেখে নিয়ে সেখান থেকে একটা রিসার্চ করতে পারি। এগুলো হচ্ছে ম্যানুয়ালি করার মতো, যে আমি মোটামুটি ছোটো ছোটো কয়েকটা সিকিউরিটি ইউজ করলাম, এখান থেকে দেখলাম, সেটা নিয়ে একটু ফার্দার দেখলাম, দেখে আমি সেটা নিয়ে কাজ করবো ভাবলাম। ধরেন এখানে আমার বুকসের মধ্যে আমি চলে গেলাম কথা চিলড্রেন, এখন শুরু হয়ে গেছে, ওকে চিলড্রেন্স বুক। এখন চিলড্রেন্স বুকের মধ্যে একটা
চিলড্রেন্স বুকে ঢোকার পরে আমি এখানে পাচ্ছি এই যে একটা কালারিং বুক। আমি এই কালারিং বুকের টাইটেলটা যে কোজি কিউটি কালারিং বুক, আমি এটা নিয়ে একটু সার্চ করে দেখলাম যে আসলে এই টাইপের বই আছে কিনা, বা আমি সেটা নিয়ে কাজ করতে পারবো কিনা, এটা এরকম ভাবে আমি এখান থেকে নিতে পারি। দেন আরেকটা জিনিস আমরা এখান থেকে করব, সেটা হচ্ছে যে বেস্ট সেলার। আমি যেটা আগেই বললাম, আমার ফ্রিজ হয়ে যাচ্ছে। এই যে বেস্ট সেলারের মধ্যেও যদি আমি ঢুকি, চিলড্রেন্স বুকের বেস্ট সেলারে গেলেও আমি পাবো, এইভাবেও আমি কিছু বই পেতে পারি। দেন আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই যে যখন আমি কোনো একটা ক্যাটাগরিতে ঢুকবো, তখন এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি লাস্ট 90 দিন, লাস্ট 80 দিন। এটা সিলেক্ট করে নিলে কি হতে পারে যে লাস্ট 90 দিনে যে বইগুলো আপলোড হচ্ছে বা রিলিজ হচ্ছে, পাবলিশ হচ্ছে, সেই বইগুলো কি, তাদের বিএসআর কেমন, সেই বইয়ের ওই লিস্টটা দিয়ে আমি কি কাজ করতে পারি কিনা, এটা পরবর্তী ধাপের রিসার্চটা করতে পারি কিনা, এটা আমরা এখান থেকে দেখে নিব। তো নিশ রিসার্চের প্রাথমিক ধাপ হচ্ছে যে আমরা বেস্ট সেলারকে ফলো করব, আমরা ক্যাটাগরিকে ফলো করব। প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে ঢুকে ঢুকে আমি দেখবো যে আমার স্কিলের সাথে যাই এরকম কোনো কিছু এই ক্যাটাগরিতে কোনো বই আছে কিনা, এবং সেটা আমরা কাজ করতে পারি কিনা, তার কেমন ডিমান্ড, তার কেমন সার্চ ভলিউম আছে, বা কেমন তার কম্পিটিশন আছে, এগুলো দেখবো। আরেকটা জিনিস দেখবো যে লাস্ট 30 ডেজ এবং লাস্ট 90 ডেজ কি কি বই আপলোড হচ্ছে ওই ক্যাটাগরিতে, তাহলে আমি সেই ক্যাটাগরি থেকে আমি কিছু নিউজ বের করে নিতে পারি। আচ্ছা, এবার ধরেন আপনি কোথাও যে এভাবে মানে একটা একটা মোটামুটি ব্রড নিউজ বের করলেন, এইবার এইটাকে কিভাবে আপনি ভাঙাবেন, মানে আরো ন্যারো ডাউন করবেন, সেটার জন্য মেইনলি এটা এটা যে এই যে আমি এখানে একটা এক্সেল কিছু জিনিস রাখছি আপনাদের জন্য দেখানোর জন্য, যে আমাদের ব্রড নিশ ধরেন ওয়ার্ড সার্চ বুক বা কালারিং বুক যে কোনো কিছু হতে পারে। এইটা দিয়ে আমরা কি করতে পারি, সর্বোচ্চ কত দিকে যেতে পারি, এটা দিয়ে আমরা একটা এভারগ্রিন কিছু করতে পারি যে ওয়ার্ড সার্চ বুক ফর কিডস, ফর অ্যাডাল্টস, বা ফর সিনিয়র্স, ফর এরকম ভাবে করতে পারি। বা ওয়ার্ড সার্চ বুক শুধু নামেও আমি একটা বই পাবলিশ করতে পারি। কিন্তু তখন হয়ে যাবে কি যে ওয়ার্ড সার্চ বুক যত মানুষ টাইটেলে রাখছে বা ব্যাক এন্ডে কিওয়ার্ডে রাখছে বা সাবটাইটেলে রাখছে, তাদের যদি 50,000 সংখ্যা হয়, তার মধ্যে আমার একটা সংখ্যা বেড়ে 50,000 এক হয়ে যাবে। এখন আমাকে এইটাকে একটু ন্যারো ডাউন না করলে আমার কম্পিটিশনটা সাথে আমি পারবো না, ওই 50,000-এর মধ্যে আমার বই সেল হবে না। এখন ন্যারো ডাউন করে আমি কি বানাবো, এটা আর একটা প্রশ্ন। ন্যারো ডাউন করে এমন কিছু বানাবো যে জিনিসটা মানুষ সার্চ করে। আমি ন্যারো ডাউন করে যদি এমন একটা কিছু বানাই যে ওইটা অ্যামাজনে নাই, বা ওইটা অ্যামাজনে মাত্র 5 জন আছে, আমি হয়তো বা সেটা সেলই পাবো না। বাট আমি ন্যারো ডাউন করে এমন একটা দিকে যাব যেটা মানুষ সার্চ করে, সার্চ ভলিউম আছে, কিন্তু সেটার কম্পিটিশন কম, অর্থাৎ সেটার বই কম আছে, এই জিনিসের উপরে বই কম আছে। ন্যারো ডাউন করার জন্য আমরা আমাদের ব্রড নিশের সাথে এরকম করে আমরা অ্যাডাল্ট, সিনিয়র বা কিডস বা এরকম যোগ করতে পারি। দেন আমরা কিছু জেন্ডার, এই যে ওইগুলাই এখানে আছে, যে আমি কিডস, বয়েজ, গার্লস, উইমেন, চিলড্রেন, যখন আমি লিখবো ওয়ার্ড, আমরা প্র্যাকটিক্যালি দেখি একটু দেখে আপনারা যাতে বুঝে পারেন যে ওইটা কিভাবে আপনারা ইউজ করবেন। ধরেন আমি লিখলাম যে ওয়ার্ড সার্চ বুক, এটা দিলে আমার রেজাল্ট আসতেছে, এখানে দেখেন 60,000 ওভার 60,000। আমি যদি এটার সাথে জাস্ট ফর কিডস দেই, আমার ইয়ে করতেছে, যখন আমি কিডস দিলাম তখন এটা নেমে আসতো 50,000। এখন আমি এই যে কিডস দিয়ে একবার ট্রাই করব, দেন আমি অ্যাডাল্ট দিয়ে ট্রাই করব, আমি টডলার দিয়ে ট্রাই করব, আমি টিন দিয়ে ট্রাই করব, গার্লস দিয়ে ট্রাই করব, করে দেখবো যে আমার কোনটাতে কমতেছে। যখন এটা কমে যাবে, দেখো ধরলাম আমি যে কিডসটা 10,000 কমছে, তাহলে আমি দেখি একটু কিডসটা আরো কমানো যায় কিনা। এরপরে ফর কিডস আমি এখানে হয়তো দিলাম এই যে কত, আমি দিলাম হচ্ছে যে ওয়ার্ড সার্চ বুক কাদের জন্য, মার্কেটে কাদের জন্য, এখানে কিন্তু ও আমাকে সাজেশন দিবে। আচ্ছা, একটু আমি এটা অফ করি, না করলে মনে হয় আরো স্লো হয়ে যাচ্ছে যেটা। এই যে আমি যখন এখানে শেষ করে খাবো।
হোয়াটসঅ্যাপ বুক ফর কিডস, এখানে যখন আমি ইয়ে করছি, আমি যখন এটা লিখছিলাম, একটু আপনারা ভাইয়া কত মিনিট আছে আমাদের? এখানে 8 মিনিট বাকি আছে। আমি অলরেডি গ্রুপে লিংক দিয়ে দিছি, হ্যাঁ। এইটা যখন শেষ হবে তারপরে ওই গ্রুপটাতে ওখানে জয়েন করে থাকেন, বা ওই লিংকে অলরেডি আপনারা ইয়ে করে রাখতে পারেন। 9:58 বা 59 মিনিটে আপনারা ওইটাতে জয়েন হয়েন। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপ বুক ফর কিডস এটা লিখে যখন আমি একটা স্পেস দিব, তখন এখানে 10টা অ্যামাজনের ডিফল্ট এই শব্দগুলো সহ আর কি অপশন আছে সেটা দেখাবে। এই যে যেগুলা অ্যামাজন, ক্যাটাগরিটা চেঞ্জ করলে মনে হয় অপশনগুলো আসবে। আচ্ছা হতে পারে, সরি, আমি আমি অলে চলে যাচ্ছি, এটাই বেটার বোধ হয়। আমার ইয়েতে একটু প্রবলেম, এই যে আসছে, থ্যাংক ইউ। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ বুক ফর কিডস, এরপরে আসছে ফর টিনস, ফর বয়েজ, ফর কিডস, এই যে 6, 8, 5, 10 এভাবে আসছে। তো আমি এই যে কিডস পর্যন্ত আসলাম, এটাকে আমি একটু ন্যারো ডাউন করলাম। এরপরে অন্য ভ্যারিয়েশন হিসেবে আমি মানে টিনসে যেতে পারি, বয়েজে যেতে পারি, বাট আমি যদি কিডস নিয়েই কন্টিনিউ করতে চাই তাহলে আমি ফর কিডস এইজেস 6 এইটাতে দিলাম। এখন এইজেস 6 দিলাম, তখন দেখেন এটা নেমে 30 বললে একটু বড়াই দাও তো, এই যে 30 মানে আরো বড়াই। আমি হয়তো এখানে দেখবো যে এই যে 7 কত, 8 কত, 4 কত, 5 কত, এগুলো আমি দেখবো। অথবা আমি রেঞ্জ করে দিতে পারি এখানে যে 8, 6 to 8 এটা দিলাম। এখন 6 to 8 দিলে দেখেন এখনো 30,000 দেখাচ্ছে। দেখুন 6 to 8 দিয়ে আমি যখন দিচ্ছি তখন ও আমাকে পারসেন্ট দেখাচ্ছে বয়েজ। তাহলে আমি বয়েজটা ট্রাই করি। বয়েজটা ট্রাই করার সাথে সাথে দেখেন এখানে 10,000 চলে আসছে। এখন এ পর্যন্ত আসার পরে আমার আর কিছু করার নাই, এখানে আর কমানোর নাই। এখন আমি এর সাথে কি অ্যাড করতে পারি, আমি আমার সেলে চলে যাচ্ছি, বড়াই দাও, বড়াই। অ্যাড করছি, এড করছি। এর সাথে আমি হয়তো ইভেন্ট অ্যাড করতে পারি, যদি আমি ইভেন্ট নিয়ে কাজ করি, যে আমি হয়তো সামনে স্টার আসতেছে, আমি এর আগে দিব জাস্ট আমার এখানে আছে এর আগে স্টার, কথা সামনে স্টার আছে, আমি স্টার হোয়াটসঅ্যাপ বুক ফর কিডস দিলাম, দেখেন 1000-এ নেমে আসছে। আমাদের ছিল 60,000, সেখান থেকে নামতে নামতে 1000-এ চলে আসছে। এখন এই ইভেন্ট না হয়ে যদি ভ্যালেন্টাইন দিত, আমি ভ্যালেন্টাইন দিতাম, এটা না হয়ে যদি লেবার ডে হতো লেবার ডে দিতাম, হ্যালোইন হলে হ্যালোইন দিতাম, ক্রিসমাস হলে ক্রিসমাস দিতাম, যেটা যখন যেটা আসবে আমি কাজ করি। আমি মাদার্স ডে হলে মাদার্স ডে দিতাম, ফাদার্স ডে হলে ফাদার্স ডে দিতাম। হ্যাঁ, আমি যদি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে কাজ করি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে কাজ করতাম। তো আমি চাইলে এরকম একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েই দেখেন আমরা মানে আমার কম্পিটিশন কমাই নিয়ে আসতে পারি। এভাবে আমরা আরো কিছু পারি, আমরা সিজন অ্যাড করতে পারি। আমরা জানি যে ওখানে 4টা সিজন, স্প্রিং, সামার, ফল, উইন্টার, ফলকে আবার অটোনাম বলে। দেন আমরা এর সাথে অনেক সময় দেখা যায় কিছু কিছু আমরা প্রফেশন অ্যাড করতে পারি। আমি এখানে জাস্ট একটা প্রফেশন লিখছি, আপনারা কাজ যখন করবেন সার্চ করবেন আপনারা আরো কিছু প্রফেশন পেয়ে যাবেন। বাট প্রফেশন খুব বেশি মার্কেটে চলে না, প্রফেশন নার্সেরটা যত চলে অন্যগুলো তেমন চলে না, এই জন্য আর আমি অন্যগুলো লিখি না। বাট আপনাদের সামনে যদি পড়ে আপনারা একটু এভাবে নোট করে নেবেন, আপনারা এরকম একটু চার্ট করে নেবেন, এটা আপনাদেরকে হেল্প করবে। দেন এথনিসিটি বেস, অর্থাৎ আমরা অনেক সময় দেখবো যে এই সব কিছু মিলে গেছে বা কিছুটা মিলে গেছে, তারপরে ব্ল্যাক উইমেন, ব্ল্যাক মম এরকম করে আসছে। তো তার মানে কি, ও কি করছে, সব কিছু মেলানোর পরে এটাকে আলাদা করতেছে, ব্ল্যাক দিয়ে নিয়ে ন্যারো ডাউন করে ফেলছে। তো আমরা সেখানে কম্পিটিশন দেখবো, সার্চ ভলিউম দেখবো, হতে পারে আফ্রিকান, হতে পারে এশিয়ান, হতে পারে। আবার অনেক সময় কি হয় যে ডেভোশন বেসড অনেক হয়। আমরা দেখি যে আমাদের এরকম হোয়াটসঅ্যাপ বুক ফর অ্যাডাল্ট, এর সাথে ছিল ডেভোশনাল হোয়াটসঅ্যাপ বুক ফর অ্যাডাল্ট, এটা হয়ে গেল ডেভোশনাল হোয়াটসঅ্যাপ বুক ফর টিন বা গার্লস বা বয়েজ বা উইমেন, হতে পারে স্পিরিচুয়াল, হতে পারে মাইন্ডফুল, আরো অনেক কিছু হতে পারে। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এরপর অনেক সময় দেখা যায় আমাদের বইয়ের সাথে একটু ডিফিকাল্টি লেভেল অ্যাড করা হয়, কেমন যে বিগিনার্স ওয়ার্ডসের বুক ফর কিডস, তার মানে ওই ওরা যে কিনবে এটা সে তার বুঝবে দেখে যে এটা বাচ্চাদের জন্য ইজি কিছু। আপনি এটা হার্ড হতে পারে, এটা মিক্স হতে পারে, হ্যাঁ বিভিন্নভাবে এটা হতে পারে। এরপরে আসছে এডুকেশন বেস। অনেক সময় আমাদের কিছু বই হয় যেগুলো বাচ্চাদের স্কুলিং এর জন্য হয়, কলেজ স্টুডেন্ট
ওয়ার্কসের জন্য হয়, এলিমেন্টারি ট্রেডের জন্য হয়, বা স্ট্যান্ডার্ড ধরে আমরা অনেক সময় ম্যাথ বুক করি যে স্ট্যান্ডার্ড 6, স্ট্যান্ডার্ড 4, স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 1 এরকম কিছু হবি অ্যাড হতে পারে এর সাথে, যে ফিশিং ওয়ার্কসের বুক ফর অ্যাডাল্ট হতে পারে, হাইকিং ওয়ার্কসের বুক ফর সিনিয়র অথবা ফর টিনেজার হতে পারে, ট্রাভেলিং এরকম। দেন সাবজেক্ট বেস কিছু হতে পারে, যে সায়েন্স ওয়ার্কসের বুক ফর অ্যাডাল্ট, তারপরে জিওগ্রাফি ওয়ার্কসের বুক ফর সিনিয়র, অথবা হতে পারে হিস্ট্রি, মুভি, মিউজিক, স্পোর্টস, মিথোলজি বা মাইথোলজি। দেন অ্যাডজেক্টিভ এর সাথে আমরা কিছু দুইটা জিনিস, আরেকটা হতে পারে যে ল্যাঙ্গুয়েজ বেস কিছু হয়, কিছু পপুলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফ্রেঞ্চ ওয়ার্ডস বুক ফর অ্যাডাল্ট। এর সাথে কিন্তু আরো জিনিস অ্যাড হতে পারে, ফর বয়েজ, ফর কিডস, ফর কিডস এজেস, এরকম করে হতে পারে। তো আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল দেখলাম যে এই ওয়ার্ডসে মাত্র এই যে 1000টা ইয়ে আছে। এবার আমাদের কাজ মানে এভাবে আমরা ন্যারো ডাউন করি, ন্যারো ডাউন করে মোটামুটি একটা লেভেলে যখন যাব তখন আমরা এটাকে একটু কমে আসছে, অর্থাৎ আমার কম্পিটিশন যদি 1000-এর মধ্যে হয় বা 1000-এর নিচে হয়, তাহলে ওই টপিকটা বা ওই নিশ বা আমি যেটা বলছি ন্যারো ডাউন করা নিশ, সেটা নিয়ে আমি তাহলে কাজ করতে পারি যদি এটা আমার স্কিলের সাথে ম্যাচ করে। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ভ্যালিডেট করা। মাজার ভাই একটা মিনিট, হ্যাঁ 1 মিনিট আছে তো, যে কোনো মুহূর্তে এটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ মাজার ভাই, 1 মিনিটে 3 মিনিট আছে তো এখন। আপনার ওখানে মেবি 3 মিনিট দেখাচ্ছে, আমার এখানে 1 মিনিট 59 আছে আর কি। যাই হোক, আমরা এটা এখান থেকে ক্লোজ করতেছি। আমি অলরেডি গ্রুপে নতুন লিঙ্ক দিয়ে দিছি, আপনারা সবাই একটু ওই গ্রুপে ওই নতুন লিঙ্কটাতে জয়েন হয়ে নেন। তো আমরা যেখানে যে পর্যন্ত কথা বলছিলাম যে এরকম একটা চার্ট আপনারা করবেন, এখানে আরো তথ্য অ্যাড করবেন, আপনারা যখন রিসার্চ করবেন তখন দেখবেন ঘাটবেন, তখন দেখবেন যে আরো অনেক কিছু হচ্ছে। এখানে আমি যে ক্রাইটেরিয়াগুলো যে হেডগুলো দিয়েছি, এই হেডেই যে সব হবে তা না, আপনি হয়তো আরো নতুন কিছু করতে চান। তো আপনি এক্সপ্লোর করবেন, আপনার চার্টে রাখবেন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি এটা গ্রুপে শেয়ার করবেন, অন্যরা যাতে তার দ্বারা উপকৃত হয়। যদি আপনি চান যে না শেয়ার করবেন না, করবেন না, কোনো শেয়ার এটা একজনের এক বাট আমি এটা শেয়ার করছি এই কারণে যে এরকম একটা বিষয় আমরা যে কাজ করবো, যারা যারা কাজ করবে তাদেরকে অনেক হেল্প করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার এই কেডিপির এই বিষয়টা হচ্ছে ওভারঅল এই রিসার্চটা হচ্ছে সংখ্যার খেলা, নিশ রিসার্চটা যে আমি এখানে যেমন ন্যারো ডাউন করবো, সাথে সাথে এটা আমি কম্পেয়ার করবো হচ্ছে একটা সংখ্যা দিয়ে, বা জাজমেন্ট করবো ফাইনাল একটা সংখ্যা দিয়ে। তো আমি এখনো পর্যন্ত এখানে আসছি, কিন্তু আমার এটা ফাইনাল করার আগে আরো কয়েকটা বিষয় খেয়াল করে আমাকে এটা ভ্যালিডেট করতে হবে যে আমার এই নিশটা আমি যে পর্যায়ে আসছি এটা কি আদৌ আমি এটা নিয়ে কাজ করবো কিনা। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে আমার সংখ্যা তত্ত্বটা এখানে খেয়াল করতে হবে, এখানে সংখ্যাটা কত কম্পিটিশন। দেন আমার বিএসআর এই বইটার আমরা কিছু টুলস যে ফ্রি বললাম, এই ফ্রি বা পেইড যে টুলসটা আমাদের থাকে সেখান থেকে আমরা এই সংখ্যাটা কিন্তু পাই। দেন আমরা সেখান থেকে বিএসআর বা অ্যাভারেজ বিএসআর সম্পর্কে জানতে পারি, সেখান থেকে একটা রিভিউ সম্পর্কে জানতে পারি, সেখান থেকে প্রাইস সম্পর্কে জানতে পারি যে ওই নিশটা নিয়ে মানুষ ইন্ডিপেন্ডেন্টলি, আমরা যারা কাজ করি আমাদের না, আমরা ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার। এখানে আরেক টাইপের পাবলিশার আছে যারা হচ্ছে এফবিএস সেলার্স। এরা আর আমাদের মধ্যে পার্থক্য আছে, আপনারা হয়তো জানেন যে আমরা ওখানে বই আপলোড করি, করে ওরা যখন কেউ অর্ডার প্লেস করে অ্যামাজন এটাকে ফ্যাসিলিটেট করে, তারা এটাকে প্রিন্ট করে সেই কাস্টমারের বাসায় বা অ্যাড্রেসে পাঠায় দেয়। আর এফবিএস সেলার্স তারা হচ্ছে এই বইটা কোথাও থেকে প্রিন্ট করে তাদের স্টক থাকে অ্যামাজনে, তারা এফবিএস সেলার হিসেবে তাদের টুলকে মানে অ্যাড করেছে। এবার ওই এফবিএস সেলার্সের যে আইটেমটা অ্যামাজনে শো করে, সেইখান থেকে যদি কেউ অর্ডার করে অ্যামাজনের কাছ থেকে সেটা অ্যাড্রেসটা নিয়ে নেয়, নিয়ে সেই এফবিএস সেলার ওই অ্যাড্রেসে এটা পাঠায় দেয়, আপনার এই মানে গুডসটা পাঠায় দেয়। কিন্তু এইটা যাবে হচ্ছে অ্যামাজনের থ্রুতে, পেমেন্ট হবে অ্যামাজনের থ্রুতে। অ্যামাজনের সাথে যে অ্যাগ্রিমেন্ট থাকবে, তাদের যে রুলস সেই অনুযায়ী ওই এফবিএস সেলার এটার পেমেন্ট হবে।
এটা রয়্যালটি পাবে। এটা হচ্ছে এফবিএস এর। তো আমরা দেখবো যে আসলে এই যে প্রোডাক্টটা আমরা নিশটা সিলেক্ট করলাম, এই নিশটা এফবিএস সেলাররা করতেছে নাকি ইন্ডিপেন্ডেন্ট সেলাররাও করতেছে। এখন যদি দেখি যে এটা এফবিএস সেলার করতেছে, তাহলে শুধুই মাত্র এফবিএস সেলার করতেছে, কোনো ইন্ডিপেন্ডেন্ট সেলার নাই, তাহলে ওইটা নিয়ে আমার কাজ করে কোনো লাভ নাই। এটাও একটা রকমের ভ্যালিডেশন। তারপরে আমরা দেখবো যে যখন আমরা ওই নিশটা দেখলাম যে একটা নিশ আমরা ন্যারো ডাউন করে নিয়ে আসলাম, একটা জায়গাতে নিয়ে আসছি, কম্পিটিশন পাচ্ছি, তো এটা কি অনেক আগে সব যা কম্পিটিশন আছে, যারা এই নিশে বই দিয়ে রাখছে তারা কি অনেক আগে বই দিচ্ছে, এখান থেকে 4-5 বছর আগে বই দিচ্ছে বা 1-2 বছর আগে বই দিচ্ছে, তারপরে আর কেউ এই নিশে বই দেয় না। এরকম যদি হয় তাহলে আমাদের দ্বিতীয়বার ভেবে দেখতে হবে যে আমি এই নিয়ে কাজ করতে চাই। কারণ কেউ না কেউ এটা এক্সপ্লোর করতে পারার কথা, রিসেন্ট কারো না কারোর এটা নিয়ে বই পাবলিশ করার কথা। আমরা চেষ্টা করবো, আমি এখানে আরো কিছু বলবো, পরে বলছি, আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখি যে অবশ্যই যেন আমার ওই নিশের লেটেস্ট পাবলিকেশন এবং সেটা ফার্স্ট পেজ, এটা আমরা দেখব। দেন আমরা ওই যে কিওয়ার্ডের স্পেস দিয়ে আমরা ন্যারো ডাউন করেছি, সেটাকে সেখান থেকে মূল শব্দ মানে ব্রড নিশ বা শর্ট নিশ বা অন্য কোনো শব্দ ওর মধ্যে আমরা চেক করে দেখবো যে এর মধ্যে ট্রেডমার্ক কিছু আছে, ট্রেডমার্ক করা কিছু আছে কিনা, এটাও আমাদের চেক করতে হবে। দেন এই সব স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা ফাইনাল একটা ডিসিশনে আসবো যে এটার ডিমান্ড কেমন আর এটার অপরচুনিটি আছে কিনা, অর্থাৎ এটা মানুষের চাহিদা আছে বাট এটার মানে ডিমান্ড আছে, দেন এটার কম্পিটিশন কম, তার মানে হচ্ছে এটাতে অপরচুনিটি। এভাবে আমরা ডিসাইড করবো। এরপরে এরকম আমরা কয়েকটা বের করছি, একটা না, মানে একই টাইপের কয়েকটা বের করবো, এটা 7টা 8টা 10টাও হতে পারে, কাছাকাছি একটু এদিক ওদিক করে বের হবে, ওইখানে অ্যাডজেক্টিভের চেঞ্জ আসতে পারে, এখানে মানে কিওয়ার্ডসের এদিক ওদিক একটু চেঞ্জ হবে, এরকম কিছু টাইটেল আমরা বের করবো। সেই সেট অফ টাইটেলস থেকে আমরা একটা এরকম লিস্ট করবো। আমরা চাইলে আগে যেগুলো সার্চ করছি সেগুলো আমাদের লিস্টে রাখতে পারি, অ্যাটলিস্ট আমি যখন ফাইনাল হয়ে যাবে মোটামুটি যে এটা নিয়ে আমি কাজ করতে পারি, এটার কম্পিটিশন কম, এটা ডিমান্ড আছে, এটা ট্রেডমার্ক নাই, এটা রিসেন্ট পাবলিকেশন আছে, মোটামুটি এগুলো আরো অনেকগুলো বিষয় দেখার আছে এখানে। যাই হোক, এগুলো দেখে যখন ডিসাইড করে ফেলবো যে আমি এটা নিয়ে কাজ করা যায়, তখন এইটার এগেইনস্টে আমি কিছু কিওয়ার্ড এখানে ইয়ে করবো, ওই যে আমাদের যেগুলো আমাদের সার্চ করছি সেখানে, অথবা আমি এখান থেকে যখন বইগুলা দেখছি এখানে সরি এখানে যে বইগুলো আসছে, এই বইগুলা কেমন, তার টাইটেল কেমন, এগুলা এই যে ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে এখানে যে টাইটেলগুলো আসছে, এই টাইটেলগুলা কি কি অপশন আসতেছে, বইগুলা কখন পাবলিশ হচ্ছে, এগুলোর মধ্যে কোনটা কোনটা ভালো লাগছে, ভালো পারফর্ম করতেছে, কার রিভিউ কেমন, এরকম সব দেখে আমি একটা অ্যাসেসমেন্টে আসার পরে আমি এর থেকে কয়েকটা অপশন বের করব যে এই কিওয়ার্ড দিয়ে আমি যে কিওয়ার্ড খুঁজে পাচ্ছি সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আর কি কি বই আসে বা সেখানে কি কি আছে সার্চ করবো, তাদের রেজাল্টগুলো নিয়েও আমি খুব সার্চ করব যে তার কেমন রেজাল্ট পাওয়া যায়, মানে কতটুকু কম্পিটিশন আছে, তার সার্চ ভলিউম কত, অ্যাভারেজ ভিউটার কত, তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে না অ্যাভারেজ রিভিউ কত, অ্যাভারেজ প্রাইস কত, এবং ফার্স্ট পেজে কতগুলা এক্স্যাক্ট ম্যাচ আছে ওই টাইটেলের সাথে বা ওই জিনিসের সাথে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি পাবলিশার আছে কিনা, আর হচ্ছে লাস্ট 6 মাস বা 1 বছরে কেউ পাবলিশ করছে কিনা, এই জিনিসগুলা কোনোটার আমি শব্দ দিয়ে লিখবো, কোনোটা সংখ্যা দিয়ে লিখবো, কোনোটা ইয়েস নো দিয়ে লিখবো, অথবা নাম্বার দিয়ে লিখে লিখে যাবো। এরকম করার পরে আমি এখান থেকে ফাইনাল একটা বিষয় চুজ করবো যেটা মানে কম্পারেটিভলি আমার কাছে যার কম্পিটিশন কম, ডিমান্ড বেশি, এরকম একটা চুজ করবো, বা এগুলোর সাথে অন্য কনসেপ্ট যেগুলো ম্যাচ করছে সেটাকে আমি টাইটেল হিসেবে ইউজ করতে পারি। দেন আমি এখানে বাকি যে সেকেন্ডটা বা থার্ডটা এরকম দিয়ে এরকম দুইটা থেকে আমি একটা মোটামুটি
সাবটাইটেল, এবং এরপরে যেগুলো থাকবে সেইগুলা হচ্ছে আমি রাখবো ব্যাকএন্ড কিওয়ার্ডের জন্য। এখন আমরা জানি যে এই জিনিসটা কেন করা দরকার, এবং এইটা করার পরে আমার বই করবো, বই করে আমি মানে কাভার এগুলো করে আমি আপলোড করবো। আপলোড করার পরেও আমি এই বইয়ের যে তথ্যটা এটা সেভ করে রাখবো, কারণ পরবর্তীতে যদি কোনো কারণে আমার কিওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে আগে কিওয়ার্ড দিয়েছিলাম, তার যে ডিটেলস ছিল, ইনফরমেশন ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল, সেগুলো দেখে দেন আমরা যদি কোনো টুইক করতে হয়, কোনো কিওয়ার্ড চেঞ্জ করতে হয়, এদিক ওদিক করতে হয়, আমরা সেগুলো করব। তো এভাবে একটা লিস্ট করে আমরা সব কিছু একটা ফাইনাল ডিসিশন নিব যে আমরা এর মধ্যে থেকে কোনটা নিয়ে কাজ করব, একদম মানে কোন শব্দগুচ্ছ নিয়ে আমি কাজ করব টাইটেল হিসাবে। অলরেডি তো আমাদের ডিসাইডেড হয়ে গেছে যে আমরা ইংলিশে কাজ করতেছি, দেন কোন অংশটুকু আমরা সাবটাইটেলের জন্য ব্যবহার করবো, সেই সাবটাইটেল আমি প্রফেশনাল পেজে সঠিক ল্যাঙ্গুয়েজে মিনিংফুল ফ্রেজে, মানে আমি শুধু কিওয়ার্ড চাপ শব্দ থাকবো তার মধ্যে যা পাবো সব শব্দ আসলে এরকম না। বহুত বই পাওয়া যাবে যেগুলো ভালো র্যাঙ্ক করে আসে কিন্তু তার কোনো সাবটাইটেল না, বা ইভেন টাইটেল সাবটাইটেল আছে কিন্তু আপনার কোনো ব্যাকএন্ডে কিছু হয়তো বা ইউজ করেনি, এরকমও হতে পারে। কারণ এটা আমার ম্যান্ডেটরি না, সাবটাইটেল দেওয়াও আমার ম্যান্ডেটরি না, কিওয়ার্ড দেওয়া, ব্যাকএন্ড কিওয়ার্ড দেওয়া আমার জন্য ম্যান্ডেটরি না, ঠিক টাইটেলটা থাকতে হবে। এবং এগুলো করে ফাইনাল করে আমরা আবার ব্যাক করবো এখানে যে আমার এই কাজটা করার জন্য কিভাবে আমার ওয়ার্কফ্লোটা, এই ওয়ার্কফ্লোটা মেনটেন করে আমরা করবো। এই ছিল ওভারঅল আমার দিক থেকে বলা। এখন আপনাদের যদি কোনো কিছু থেকে বলে বা আপনারা একটু আপনারা করবেন কি বলে এক এক করে, সবাই একসাথে না, এক এক করে একটু আনমিউট করে আপনারা। আচ্ছা, সবাই হাত উঠায় রাখেন, আমি নাম বললে একজন একজন করে আপনারা কোশ্চেন করবেন। যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন। কাদের কোশ্চেন আছে একটু আমি হ্যান্ড রাইজটা দেখতে চাই। আমি একটু এর সাথে অ্যাডিশনাল বলে নিই, আসলে নিশ রিসার্চ কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, এটা এমন বা কেউ বলে বুঝিয়ে দিতে পারবে, বা এক্সাম্পল আপনাকে দেখাই দিতে পারবে। এইটা মানে কেডিপির প্রতিটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে গেলে এটা আসলে 10-15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে শেষ করা যাবে না, এটা পসিবল না। হ্যাঁ, কেউ যদি এরকম করতে চায়, মানে এরকম যদি কথাবার্তা বলে যে হ্যাঁ আমি একদিনে মাস্টার বানায় দেবো, এটা সম্পূর্ণ ভুল কথা হবে, বা আমার বিশ্বাস যে এরকম কথাবার্তা কেউ বলবেও না। তো সময় সাপেক্ষ ব্যাপার প্রতিটা জিনিস, এবং আমি এতটুকু বিশ্বাস করি মাঝার ভাই যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যারা আসলেই কেডিপিকে বিজনেস হিসেবে নিতে চান তারা এইভাবেই আসলে রুলস করে, কাগজ কলম মেনটেন করে, কাগজ কলম দ্যাট মিনস হচ্ছে যে এক্সেল ফাইলটা দেখাইছে ওইখানে যে ফর্মুলাগুলো আছে এই টাইপের জিনিসগুলোকে মেনটেন করলে তখনই আপনি আসলে কাজের একটা স্পিরিট আসবে। হ্যাঁ, তো এইগুলো আসলে মাঝার ভাই দেখাইলো বা আমি দেখাইলাম, এগুলো দেখানোর পরে আপনারা শুধু দেখলেন, নিজে যখন করতে গেছেন তো সব এখানেই আছে। সেলফ পাবলিশিং টাইটানের মধ্যে তো এভারেস্ট সব কিছু দেওয়াই আছে, হ্যাঁ সব কিছু দেওয়া আছে, বাট আপনি নির্দিষ্ট একটা টপিক নিয়ে যখন কাজ করতেছেন ওইটার কি ডাটা আছে না আছে এইটা যখন আপনি আলাদা করে নোট করবেন তখন ওই জিনিসটা আপনার মাথার মধ্যে সবচেয়ে বেশি থাকবে। উইদিন সেকেন্ডের মধ্যে আপনারা বুঝতে পারবেন ওই নিশে আপনাকে কাজ কতটুকু কিভাবে করতে হবে, কোন জায়গায় কাজটা করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে এই ধরনের যে ডাটাগুলো তৈরি করা হয় এক্সেলে, এগুলা করার একটাই রিজন হচ্ছে, সেটা হচ্ছে যে একটা আপনি যে কাজটা করতেছেন সেই কাজের মধ্যে আপনি বসবাস করতেছেন। বোঝা গেছে যে আপনি একটা কাজ করতেছেন, এই কাজটার মধ্যেই আপনি বসবাস করতেছেন, আর যখন আপনি একটা কাজের মধ্যে বসবাস করবেন তখন কিন্তু ওই কাজটা সম্পর্কে ইন ডিটেইল আপনার ব্রেইনে থাকবে। ফর এক্সাম্পল আরও সহজ করে বলি, বসবাস কেমন, কাজের মধ্যে বসবাস কীরকম। আপনি যে ঘরে থাকতেছেন, যে বাসায় থাকতেছেন, সেই বাড়ির আনাচে কানাচে কোথায় কি আছে আপনি সব কিন্তু জানেন। আপনার ঘরের ভিতরে কয়টা ঘড়ি আছে, ঘরের ভিতরে কয়টা কি বলবো, আপনার শার্ট কয়টা, আপনার প্যান্ট কয়টা, আপনার বাড়ির উঠানে গাছ কয়টা, কি কি গাছ আছে, এগুলো কিন্তু আপনি সব জানেন। তো যখন আপনারা এই ধরনের কাজগুলো করবেন তখন এটা আপনাদের কাছে ওই নিশের উপরে
বসবাস করা বা ওই কাজের উপরে বসবাস করা, এই জিনিসটা যখন আপনারা প্র্যাকটিসে নিয়ে আসতে পারবেন, তখনই আসলে আপনার কাছে মনে হবে যে না, হ্যাঁ আপনি এটাকে বিজনেস হিসেবে নিয়ে কাজ করতেছেন, নতুবা নয়। ঠিক আছে, আমার যে টপিকগুলো আসবে সেই টপিকে আমি আরও এক্সপ্লেইন করবো অনেক কিছু ইনশাল্লাহ। তো আপনাদের এই মুহূর্তে দুইজন হাত উঠাইছেন, ওয়ালিউল্লাহ ভাই এবং নির্মল রয় ভাই। আমি ওয়ালিউল্লাহ ভাই প্রথমে উঠাইছেন। ওয়ালিউল্লাহ ভাই বলেন, আপনার কি এই নিশি রিসার্চ সম্পর্কে মাজার ভাই যা দেখাইলো এর মধ্যে আপনার কি কোশ্চেন আছে? হুম প্রথমে বলতে চাচ্ছি যে লাইন আর্ট যদি পারি আমরা, লাইন আর্ট আমি যদি লাইন আর্ট বলতে গেলে লাইন আর্ট করে ওটা কালারিং তাহলে কি এটা ইয়া হবে? ওয়ালিউল্লাহ ভাই, আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনাকে দিব। হ্যাঁ, এটা আমি আমার নেক্সট টপিকে আসতেছে। আপনি নিশ রিলেটেড কোনো কিছু আছে কিনা সেটা বলেন। মানে আমরা যদি যখন আমাদের সার্চ দিই, মানে সর্বনিম্ন মানে কত আসলে যে সার্চ রেজাল্টে কতগুলো রেজাল্ট আসলে যে এটা সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট করা বলতে হচ্ছে যে সার্চ রেজাল্ট নর্মালি আমরা যেটা ট্রাই করি যে আমাদের বিলো 1000, 1000-এর কম যদি আপনার সার্চ রেজাল্ট হয়, এটা মোটামুটি একটা স্টেজ। যদি মানে ভালো নাম্বার, এটা একটা ভালো নাম্বার। যে নিচে আপনি যদি এরকম কোনো নিচ খুঁজে বের করতে পারেন যার কম্পিটিটর এখানে 1000 আসছে, কারণ আপনি যখন রিসার্চ করতেছেন তখন আপনি কিভাবে রিসার্চ করবেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু মিস করে গেছি, সেটা একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে, এটা আমার অপিনিয়ন, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। আমি যেটা আমার অপিনিয়ন এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা অনেকেই বলে যে আমি বুক লিখে রিসার্চ করব নাকি অল ক্যাটাগরি দিয়ে রিসার্চ করব। হ্যাঁ, আমি এই জায়গাটা খুব স্পষ্ট করে দিচ্ছি। আমার বিভিন্নভাবে আমি ভ্যালিডেট করে দেখছি। সেটা হচ্ছে যে আপনি যদি নিশ রিসার্চ করেন তাহলে আপনি অল ক্যাটাগরি দিয়ে করবেন। আর যদি আপনি কন্টেন্ট রিসার্চ করেন, আপনি কাভার কেমন, আপনার কম্পিউটারে কাভার কেমন করছে, ইন্টেরিয়ার কেমন করছে, এ প্লাস কন্টেন্ট কেমন করছে, কেমন ডেসক্রিপশন দিচ্ছে, কিভাবে সাবটাইটেল লিখছে, হ্যাঁ, এগুলো যদি দেখতে চান তাহলে আপনি বুকস ক্যাটাগরিতে যাবেন। কেন বলছি এটা? সেটা হচ্ছে যে যখন আপনি অল দিবেন, অ্যাকচুয়ালি কাস্টমাররা এই অল দিলে আমরা তো আসলে এখান থেকে মূলত নিচ্ছি, এই যে সাজেশনস গুলা দিচ্ছে এটা বা এর সাথে টুলস দিয়ে আমি দেখতেছি। বাট সাধারণত কাস্টমাররা কখনো আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ করে না। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো অনলাইনে অর্ডার করতে গেলে, কোনো ওয়েবসাইটে গেলে আমরা এভাবে ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ করি না। আমরা চেষ্টা করি ওই অ্যাপসে ফোন থেকে ঢুকি বা ওয়েবসাইট থেকে ঢুকে কোথায় সার্চ বা আইকন আছে ক্লিক করে আমি আমারটা লিখি, তারপরে যা রেজাল্ট আছে তাই আমি দেখতে থাকি। ঠিক আছে? তো আমার যে সাজেশনস গুলা অল থেকে আসতেছে এইটা আমার হিসাবে বেস্ট এর জন্য, কি বলে, রিসার্চের জন্য, নিশ রিসার্চের জন্য। এবার আমি যখন নিশ ফাইনাল করে ফেলবো তো ওইটা দিয়ে আমি ভেতরে ঢুকে দেখবো বুকস ক্যাটাগরিতে যে আমার কম্পিটিটর কারা আছে বুকস ক্যাটাগরিতে। কেন? যে যদি আমি অল দিয়ে সার্চ করে দেখি তাহলে এখানে সব বই না এসে আরো অন্য জিনিস আসবে ওই কিওয়ার্ডসের সাথে ম্যাচ করে, এরকম কিছু। ঠিক আছে? বাট আমাদের নিশের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে অল ইউজ করতে, অল ক্যাটাগরি, আর এর জন্য হচ্ছে আপনার বুকস ক্যাটাগরি। দেন আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বললেন যে 1000-এর নিচে হলে বা 1000-এর মতো হলে ভালো, এর নিচে হলে আরো ভালো। বাট একদম অনেক যদি কমে যায় যে মাত্র 10টা-15টা আছে, তাহলে মনে করবেন ওর মধ্যে কোনো ঝামেলা আছে বা 15-20টা আছে, ঝামেলা আছে, আপনি ওইখানে যাবেন না। আপনি চেষ্টা করবেন যে অন্তত 100-150 কম্পিটিটর আছে প্লাস 1000-এর মধ্যে আছে। এরপরে অন্য যে পয়েন্টগুলো চেক করতে হয় সেগুলোও আপনি মেলায় দেখবেন যে রিসেন্ট বই আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট পাবলিশাররা এটাতে কাজ করতেছে কিনা, এই সব কিছু মেলায় আপনি ফাইনাল ডিসিশন নিতে পারেন। আচ্ছা, আশা করি ওয়ালিউল্লাহ ভাই আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। ওয়ালিউল্লাহ ভাই, আপনার কি নিশি রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? না না, ঠিক আছে। ওকে, আপনি হাতটা নামাই ফেলেন। নেক্সট হচ্ছে নির্মল রয় ভাই। নির্মল রয়, আপনি আছেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। ভাই শুনেন, আমার প্রশ্নটা হচ্ছে একটু বাইরে। না, বাইরে না, আপাতত নিশ রিলেটেড কথাবার্তা বলেন।
নিশ্চিন্তে না ভাই। আচ্ছা ঠিক আছে, বাইরের কোশ্চেনগুলো আমরা একটু পরে নিচ্ছি, তখনও মাজার ভাই থাকবে, অসুবিধা নাই, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি হাতটা নামায় ফেলেন নির্মল রয়। তারপরে হচ্ছে এমডি আমিনুল্লাহ ভাই, বলেন কি কোশ্চেন আছে আপনার? এমডি আমিনুল্লাহ, জি জি ভাইয়া বলেন। জি আমার এই নিশ্চয়ই যেটা কোশ্চেন সেটা হলো যে অনেকে তো আপনার যে এই এআই নিয়ে আপনার যে কালারিং বুকগুলা ডিজাইন করে বা এগুলা কি কোনো সমস্যা হবে কিনা, আর বর্তমান হচ্ছে যে 2025-এ আপনার কোনগুলা নিয়ে ধরেন আপনার কাজ করা উচিত, লো কন্টেন্ট বা মিড কন্টেন্ট নাকি কালারিং নাকি এ প্লাস কন্টেন্ট, এগুলো আর কি আমার এটাই কোশ্চেন ছিল আমি আর কি। আপনাকে বলছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম হচ্ছে আমি কোনটা নিয়ে কাজ করা উচিত 2025-এ। হ্যাঁ, আপনি শেষে এসে বলছেন এ প্লাস কন্টেন্ট। এ প্লাস কন্টেন্ট হচ্ছে আপনার বুকের একটা পার্ট, এইটা নিয়ে আপনার কাজ করার কিছু নাই। হ্যাঁ, আপনার যে বই করবেন তার একটা পার্ট হচ্ছে এ প্লাস কন্টেন্ট, তার প্রেজেন্টেশন করা, আর কিছু না। আচ্ছা, এবার আপনি এখানে 2025-এ কি নিয়ে কাজ করা যায়, এখানে আপনি লো কন্টেন্টের কথা বলছেন। লো কন্টেন্ট করা খুবই সহজ, মার্কেটে প্রচুর কম্পিটিশন হচ্ছে। আমার মনে হয় না লো কন্টেন্ট নিয়ে কাজ করা ওয়াইজ। আপনি বিগিনার হিসেবে জাস্ট ট্রায়ালের জন্য কিছু করতে পারেন, যে আপনি আপলোড প্রসেস, রিসার্চ প্রসেস এগুলাকে রপ্ত করার জন্য কিছু করতে পারেন ট্রায়াল হিসেবে। বাট এর সাথে সাথে আপনি স্কিল ডেভেলপ করবেন, করে আপনি কোনো স্কিল নিয়ে কাজ করবেন, সেটা অ্যাক্টিভিটি হোক, সেটা আপনার কালারিং হোক, সেটা অন্য কিছু হোক, আপনার এডুকেশনাল বুক হোক, হ্যাঁ, এরকম যা কিছু হয় সেগুলো নিয়ে কাজ করবেন। আর হচ্ছে আরেকটা কি যেন কোশ্চেন করলেন লাইন আউটের কথা, এআই দিয়ে আপনি যেটা বললেন। আচ্ছা, এআই দিয়ে কাজ করাটা কিন্তু এখানে অন্যায় কিছু না, ওরা একটা অপশনই রাখছে। আচ্ছা মাজার ভাই, আপনি এটা স্কিপ করেন, আমি ওটার অ্যান্সার করবো এখন। হ্যাঁ, আমি এটা বলে দেবো। আচ্ছা আমিনুল্লাহ ভাই, আপনি আপনার প্রশ্নের অ্যান্সার সবগুলাই পেয়ে যাবেন। আমার কাছে বেশ কিছু প্রশ্ন আছে এবং আই থিঙ্ক এটা আপনাদের সকলের কমন প্রশ্ন। আপনারা এতক্ষণ যদিও আপনাদেরকে কেডিপির অ্যাড দেখানো হয়েছে বা নিশ রিসার্চ কিভাবে করবেন সেটার একটা পার্ট দেখানো হয়েছে, বাট আপনাদের এখানে মোটামুটি আমি যতটুকু বুঝতেছি যে আপনারা অনেকেই বিগিনার আছেন এবং আপনাদের বেশ কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার এখন করার ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনাদের সবারই এই ধরনের কোশ্চেনগুলো আছে। আমানুল্লাহ ভাই, আপাতত আপনি একটু হাতটা নামায় ফেলেন, আপনার হ্যান্ড রাইজ করছেন, হাত নামায় ফেলেন। এখন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাজার ভাই, আপনার সুন্দর স্পিচের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের পক্ষ থেকে আমরা ধন্যবাদ। কি অডিয়েন্স আপনাদের কি ভালো লাগে নাই ওনার কথাবার্তাগুলো, নাকি বোঝেন নাই কোনটা? একটু আওয়াজ দেন। জি জি ভালো লাগছে। অসাধারণ। মাজার ভাইকে তো অনেক আগে থেকে চিনি। আচ্ছা আচ্ছা, তো তাকে আমরা তো একটা অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করতে পারি থ্যাংক ইউ বইলা, তাই না? জি ধন্যবাদ মাজার ভাই, অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, এখন আমি একটু আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এই যে এখানে কয়েকটা কোশ্চেন আমি রাখছি, এগুলো আপনাদের হচ্ছে কমন কোশ্চেন, তাই না ভাই? যদি গুগল থেকে ইমেজ নিয়ে এখানে ভেক্টর করে ডিরেক্ট কেডিপিতে দেই তাহলে কি কপিরাইট ধরবে? আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স বলে যে গুগল থেকে আপনি যে আসলে মানে ইমেজ নিয়ে ভেক্টর করবেন, আপনি গুগল থেকে কি ইমেজ নেবেন? ফার্স্ট অফ অল হচ্ছে এইটা আপনার কোশ্চেন। আপনি ইউটিউবে প্রশ্ন করছিলেন, এখানে যদি থেকে থাকেন তাহলে ভালো, আমার কথা শুনতেছেন। আর যদি এখানে থেকে না থাকেন, ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, ইনশাল্লাহ ওখান থেকে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করি। এখন প্রথম কথা হচ্ছে যে ভাই আপনি কি টাইপের ইমেজ নেবেন, আর গুগল থেকে যে ইমেজ নেবেন আপনাকে বুঝতে হবে যে গুগল আসলে ইমেজগুলো পায় কোথায়। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, যে রেজাল্টটা আমাকে গুগল দেয়, গুগলে এই ইমেজগুলো দেখায় কোথা থেকে? গুগলের কি কোনো ব্যাংক আছে যে গুগলে এই ইমেজগুলো দেখায়? এবং এই যে ইমেজগুলো দেখায় সেগুলো কার ইমেজ দেখায়? এটা কি গুগল নিজে তৈরি করছে সেইটা দেখায়, নাকি সারা ওয়ার্ল্ডে আমরা মানুষ যারা ইন্টারনেট ইউজ করতেছি, আমরা যে কোনো সময় এই যে ফেসবুকে ছবি অ্যাড করতেছি, ছবি শেয়ার করতেছি, তারপরে যাদের বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা কাজ করতেছি, সেখানে কিছু ইমেজ ছবি টবি দিতে হয়, এই ধরনের যে কাজগুলো আছে সেখান থেকে গুগল ইমেজ নেয়। প্রথমে আপনাকে ক্লিয়ার হইতে হবে এই বিষয়গুলো। তো
স্বাভাবিকভাবেই গুগলের নিজস্ব কোনো ব্যাংক নাই বা তাদের ইমেজ জেনারেশন কোনো জিনিস নাই, যেগুলো ইমেজ আমরা গুগলে প্রশ্ন করলে সেটার জন্য সার্চে যেগুলো দিচ্ছে সেগুলা গুগলের নিজস্ব ইমেজ। সো এগুলো যেহেতু আমাদের অডিয়েন্সের ইমেজ, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ যেগুলো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার সাথে বা যে কোনো সাইডে অনলাইনের সাথে জড়িত আছে, সেই জায়গাগুলো থেকেই গুগল ইমেজ কালেক্ট করে। ঠিক আছে, এখন ইমেজ থেকে আপনি ইমেজ যে নিবেন, অতএব সেটা যেহেতু মানুষের ইমেজ, তো ওই ইমেজটা ডিরেক্টলি আমি এখান থেকে নিয়ে ভেক্টর করাটা উচিত হবে না। কারণ আপনার যে ইমেজটা আপনি নেবেন সেই ইমেজটাই কিন্তু আপনি ভেক্টর করবেন, এখানে আহামরি কোনো চেঞ্জ হবে না। আহামরি চেঞ্জ কোনটা হবে, সেটা হয়তো কোনো একটা কোনো কিছুর একটা কোনাকাঞ্চি, সেটা হয়তো একটু গোল হয়ে গেছে বা গোলটা একটু কোনা হয়ে গেছে। নর্মালি আমরা যেটা ইমেজ ট্রেস করি, ভেক্টর করি, ইমেজ ট্রেস করলে যেটা হয়, একটা ছবি থেকে ইমেজ ট্রেস করতে যদি একটা বাজে রেজলিউশনের ছবি হয়, সেই ইমেজটা ট্রেস করতে গেলে দেখা যায় যে একটু কোনাকাঞ্চি হয়ে গেছে। তো এই ধরনের এগুলো জিনিস নিয়ে কাজ না করাটাই বেটার গুগল থেকে। গুগলের চাইতে বেটার আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে, ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে যে ফ্রি পিকে আপনি ধরেন আপনার 10টা জিমেইল আছে, 10টা জিমেইল 10টা ব্রাউজারের মধ্যে আপনি সাইন ইন করে রাখলেন। একটা ইমেল দিয়ে ফ্রি পিক থেকে 10টা করে ইমেজ ডাউনলোড করা যায় ফ্রিতে। যেগুলো পেইড সেগুলো আপনি পারবেন না, যেগুলো ফ্রি ইমেজ সেগুলো পারবেন। তো সেইটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। অথবা আপনি করতে পারেন ফ্রি পিক থেকে ইমেজ নিয়ে সেইটা আপনি ভেক্টরাইজ করতে পারেন, ভেক্টরাইজ করে সেখানে কোনো কিছু অ্যাড করতে পারেন, যেটা আপনি গুগলের কথা বললেন। গুগল থেকেও যদি আপনি এমন কোনো ইমেজ নেন, এমন কোনো ভেক্টর নেন, সেটাকে নিয়ে যদি আপনি ট্রেস করে সেটার সাথে যদি আপনি কোনো কিছু অ্যাড করেন, প্লাস মাইনাস করেন, তারপরে সেটাকে আপনি উপস্থাপন করেন, তাতে কোনো সমস্যা নাই। আমি কিন্তু এটা আপনাকে বলতেছি না যে গুগল থেকে নিয়ে আপনি কাজ করলে আপনার বই ব্লক করে দিবে, হ্যান করে দিবে, ত্যান করে দিবে, বিষয়টা এরকম না। গুগল থেকে আপনি নিয়েও যদি সেটাকে মোটামুটিভাবে 30-40-50% আপনি যদি চেঞ্জ করেন, কোনো কারণে প্লাস মাইনাস করেন, কোনো কিছু কোনো এলিমেন্ট প্লাস মাইনাস করেন, সেক্ষেত্রে আপনি ওটা কিন্তু দিতে পারবেন। তো বেটার, গুগলের চাইতে বেটার হচ্ছে বিভিন্ন মাইক্রোস্টক সাইট, যে সাইটগুলো থেকে আমরা ফ্রিতে ইমেজ ডাউনলোড করে নিতে পারি। অথবা বেস্ট হয় যে আপনি ফ্রিপিকের একটা সাবস্ক্রিপশন, এখন মান্থলি ওয়াইজ সাবস্ক্রিপশন অনেকেই দেয় অল্প টাকার মধ্যেই। আমার গ্রুপে নাই এরকম, যাই হোক অনেকেই আছে যারা এগুলো সার্ভিস সেল করে, সেখান থেকে আপনারা ফ্রিপিক নিয়ে নিতে পারেন। এটা গেল আপনাদের এই কোশ্চেনটার অ্যান্সার, আশা করি পেয়ে গেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে যে ভাই, কেডিবি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ওপেন করলে নাকি ব্লক করে দেয়, এখন কিভাবে অ্যাকাউন্ট করব, ইউএসএ অ্যাকাউন্ট কোথায় পাবো, জানাবেন প্লিজ। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন করলে নাকি ব্লক করে দেয়, অ্যাকাউন্ট ওপেন করলে তো ব্লক করে দেয় বলতে কি, অ্যাকাউন্ট আপনাকে তো ব্লক করবে না, করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে বা টার্মিনেট করে দিবে। ব্লক করে কোনটা, আপনাকে হয়তো কোনোভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন, বাট আপনি যখন বই পাবলিশ করতেছেন তখন সেই বইটাকে আপনাকে পাবলিশ করতে দিচ্ছে না, সেইটা ব্লক করে দেয়। এটা হচ্ছে বিষয়। এখন ব্লক কেন করতেছে, এরকমও প্রশ্ন আসছে যে ভাই আমার তো সব কিছু ভালো আছে, আমি বেস্ট কোয়ালিটির জিনিস দিছি, কিন্তু তারপরে আমার বইটা ব্লক করছে। এখন অ্যামাজন তাদের কিছু রুলস চেঞ্জ করছে, এবং রুলস চেঞ্জ করার চাইতে সবচাইতে বড় ইম্প্যাক্ট যেটা আসছে আমাদের এই এশিয়ার মধ্যে আমরা যারা কাজ করি, এই এশিয়ার দেশগুলোর উপরে সবচাইতে বেশি রেস্ট্রিকশন আসছে। কেন রেস্ট্রিকশন আসছে আমি একটু আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি, দেখাই। এবং এই এখন যে কথাটা বলবো সেটার মধ্যে আপনাদের আরো অনেক মানে অ্যান্সার পেয়ে যাবেন, তারপরেও আমি বলতেছি আগেভাগেই। সেটা হচ্ছে আমরা একেবারে মানে থার্ড ক্লাস কোয়ালিটির ডিজাইন মানে কাজ করি। আপনাকে বুঝতে হবে যে অ্যামাজন একটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস, সেখানে তার মূল কাজ হচ্ছে কি, সেল করা। তাহলে অ্যামাজন প্রায়োরিটি দিবে কাকে, যারা কিনতেছে তাদেরকে প্রায়োরিটি দিবে, আপনি সেল করতেছেন আপনাকে প্রায়োরিটি দিবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখন এআই আসার পর আমরা কি করছি, মানে এআই আসার আগেও তো আমরা উড়াধুরা কাজ করতাম। কি করতাম, একটা ইন্টেরিয়র লো কন্টেন্ট বানাইতাম,
বানায়া সেটা দিয়ে 100টা বই 200টা বই, এমনও লোকজন আমি মানে শুনছি যে একটা নিশের উপরে একই ইন্টেরিয়র দিয়ে 500টা দিছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, এটা আমার কাছেও বিশ্বাস হয় নাই যে এটা কথার কথা মনে হয় একটা সংখ্যা বলে ফেলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আসলেই 500টা দিছেন নাকি কম দিছেন, কি এক্স্যাক্টলি বলেন। তখন সে আমাকে বললো, না ভাই আমি 500টাই দিছি। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, ভিতরে আপনার ইন্টেরিয়র একই, আপনি শুধু কাভারের মোড়ক চেঞ্জ করছেন, কালার চেঞ্জ করছেন, এইরকম করে আপনি 500টা দিছেন। তো মানুষ যারা বই কিনতেছে, এখন একটা কাস্টমার কিনতেছে একটা বই, কেনার পরে ওইটা ইউজ করা শেষ হয়ে গেছে, নেক্সট টাইম যখন সে আবার কিনতে গেছে ডিফারেন্ট কাভার দেখে কিনছে, কেনার পরে সে ভিতরে যায় দেখে সেম জিনিস, তো স্বাভাবিকভাবেই তার কাছে এটা খারাপ লাগতে পারে। স্বাভাবিকভাবেই সে অ্যামাজনে কমপ্লেন করতে পারে যে তোমার এই বইটা আমি কিনছি, আমি স্যাটিসফাইড না, তুমি আমাকে টাকা ব্যাক করো। অ্যামাজন তো টাকা দিতে বাধ্য থাকবে, কারণ তাদের পলিসির মধ্যে আছে যে বই খারাপ হলে আমি কাস্টমার অডিয়েন্স যদি ক্লেম করে তাহলে অ্যামাজন টাকা ব্যাক দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, তো এই কাজগুলো হয়েছে কোথা থেকে? আমাদের বাংলাদেশ থেকে, মানে সরি বাংলাদেশ শুধু বলবো না, এশিয়া থেকে হয়েছে। এবং এই কাজগুলো যে শুধু এশিয়া থেকেই হয় বিষয়টা এরকম না, ইউরোপ আমেরিকা থেকেও হয়। যারা বোঝে না, হ্যাঁ, যারা ওই ধরনের মেন্টরশিপ পাইছে, যারা এই কথাগুলো বুঝাইছে, তারা এই কাজগুলোতে জড়িত। এবং সেইটার ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি আসছে হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্ট, মানে এই উপমহাদেশের দিকে, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সার্কভুক্ত যে দেশগুলা, হ্যাঁ বাইরের আফ্রিকাও আছে, আফ্রিকা এরকম বেশ কিছু আরও কান্ট্রি আছে। তো এইটার সবচাইতে বেশি ইম্প্যাক্ট আসছে আমাদের, যেহেতু আমরা এই মুহূর্তে বাংলাদেশে আছি, বাংলাদেশ নিয়েই কথা বলি, বেশি আসছে বাংলাদেশে। অ্যাকাউন্ট হয়তো কোনোভাবে ওপেন করতে দিচ্ছে, যদিও মোবাইলে ওটিপি আসে না, হয়তো ক্ষেত্র বিশেষে 100 জনের মধ্যে হয়তো 2-1 জন পাচ্ছে ওটিপি, তারা হয়তো অ্যাকাউন্ট খুলতেছে, কিন্তু বই যখন পাবলিশ করতেছে বই পাবলিশ করতে দিচ্ছে না, ডিরেক্টলি অ্যামাজন ব্লক করে দিচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স ভালো না, এই জন্য আমরা বই পাবলিশ করতে দিচ্ছি না। এটা হচ্ছে রিজন, মানে তারা হচ্ছে বাংলাদেশ থেকে এই ধরনের কোয়ালিটিলেস বই পাবলিশ করতে দিবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তো এখানে যেটা কোশ্চেন ছিল যে অ্যাকাউন্ট করব কিভাবে, অ্যাকাউন্ট করব, ইউএসএ অ্যাকাউন্ট কোথায় পাবো? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কাজ করতে পারি, যদিও আমি এই ধরনের কখনো পরামর্শ দেই না, আমি 2টা পরামর্শ দিব আপনাদেরকে। 2টা পরামর্শের মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা চুজ করবেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনাদের বাংলাদেশের বাইরে, মানে এশিয়ার কান্ট্রিগুলো বাদ দিয়ে ইউরোপ আমেরিকার ওই পাশের যদি কোনো কান্ট্রিতে আপনাদের কোনো রিলেটিভ থাকে, তাদের সাথে কোনো একটা আলোচনার মাধ্যমে সেখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনারা এই যে এই গ্রুপটাতে যাইতে পারেন, অ্যামাজন কেডিপি কিন্ডল গ্রুপ। এইটার ওনার হচ্ছে মাহফুজুল আলম সাকিব, ঠিক আছে? ওনার সাথে, উনি সম্ভবত এই ধরনের অ্যাকাউন্টগুলো সার্ভিস দিয়ে থাকেন, তো আপনারা একটু কাইন্ডলি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাজ পার আমি তার সম্পর্কে যতটুকু জানি, সে মোটামুটি অনেস্টলি কাজ করার চেষ্টা করেন, তারপরেও হয়তো ভুলভ্রান্তি মানুষের দ্বারা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, তবে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। বাট আমি আপনাকে বলবো যে আপনারা, আপনাদের যদি নিজস্ব কেউ থাকে, আপনি সেখান থেকে আগে কাজ করেন, সেখান থেকে নিয়ে দেন, যদি ওখান থেকে আপনাদের বাইরে কোনো রিলেটিভ না থাকে, যদি আপনারা ওখান থেকে না পান, তখন আপনি এই গ্রুপে বা মাহফুজ আলম ভাইয়ের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। এবং যেটা আলাপ আলোচনা করবেন সেটা নিজের মতো করে আলাপ আলোচনা করবেন, কোথায় আপনার ল্যাকিংস আছে, কি করলে সুবিধা হবে, অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার অ্যাকাউন্ট টিকবে কিনা, বা না টিকলে কি হবে, সেটার পেমেন্ট মেথড আপনি কিভাবে চেঞ্জ করবেন, বা নাম ইমেল কিভাবে চেঞ্জ করবেন, বা ফরেনারদের আইডি দিয়ে যখন ভেরিফাই হবে সেটা আপনি কিভাবে ভেরিফাই করবেন, সেটা নিয়ে ইন ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা, এগুলো আপনাদের জায়গা থেকে আপনাদের মাথার মধ্যে যে সকল প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনারা ওখানে ওনার সাথে কথাবার্তা বলে নিজেদের মতো করে ভালো মন্দ বুঝে নিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে, এআই দিয়ে ডিজাইন করলে বই ব্লক করে দেয়। আচ্ছা,
অ্যামাজন কি এখনো পর্যন্ত কোনো জায়গায় অ্যামাজনের কোনো রুলসের মধ্যে কি বলা আছে যে এআই দিয়ে ডিজাইন করলে আমরা বই ব্লক করে দিব, নিব না, এরকম তো কিছু বলে নাই। এআই হচ্ছে বর্তমান পৃথিবীতে একটা ট্রেন্ডি টুল যেটা দিয়ে মানুষ কাজ করতেছে। তো এত বড় একটা টুল সারা ওয়ার্ল্ড যেখানে মানে এখন দখল করতেছে এআই, তো সেখানে অ্যামাজন মানে এআই এর জায়গা থেকে যদি আমি অ্যামাজনকে পরিমাপ করার চেষ্টা করি, তাহলে এআই এর জায়গায় অ্যামাজন নিতান্তই একটা ছোটোখাটো মানুষ বা ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, মানে আমি যদি এইভাবে বিবেচনা করি, তো সেখানে সারা ওয়ার্ল্ড যেহেতু এআই নিয়ে পাগল, এআই নিয়ে কাজ করতেছে, সেখানে অ্যামাজন এমন এক কোনো কিছু হয়ে যায় নাই যে তারা এআইকে বাদ দিয়ে কাজ করবে। ঠিক আছে, এখন এইটা আবার তারা যে কাজ করতে পারবে না বিষয়টা এরকমও না, কিন্তু তারা এরকম কোনো ঘোষণা দেয় নাই। যেহেতু তারা নিজস্ব একটা প্রতিষ্ঠান, তারা যদি বলে যে না আমরা এআই কন্টেন্ট নিব না, তাহলে নিবে না, কিন্তু সেটা অ্যামাজনকে বলে দিতে হবে। তো অ্যামাজন এটা কোনো জায়গায় রিভিল করে নাই, হ্যাঁ, কোনো জায়গায় প্রকাশ করে নাই যে না আমরা এআই কন্টেন্ট নিব না, বরং তারা তাদের ওয়েবসাইটের মধ্যে বলেই দিছে যে তারা এআই কন্টেন্ট ইউজ করতে দিবে, আপনি এআই কন্টেন্ট ইউজ করতে পারবেন। সো এআই কন্টেন্ট নিয়ে এই ধরনের প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আপনি এআই দিয়ে ইমেজ বানায়া বা কালারিং পেজ বানায়া দিতে পারবেন, বা এআই দিয়ে আপনি যদি যারা ইবুক নিয়ে কাজ করে তারা এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে সেটাও আপনি কাজ করতে পারবেন। বাট এগুলোর কিছু ফর্মুলা আছে, কিছু ক্যাটাগরি আছে, ভালো মন্দ আপনাকে বুঝতে হবে, বিচার করতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এখানে আরও একটা ইমেজ দেখাচ্ছি। একটু আগে একটা ইমেজ দেখাইলাম, এই যে এই ইমেজটা এবং এই ইমেজটা। এখন আমি ধরেন মিড জার্নি বা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ইমেজ জেনারেট করলাম, কালারিং বুকের কথা যদি আমি বলি, ইমেজ জেনারেট করলাম। এখন ইমেজ জেনারেট কালারিং বুক ধরেন যদি আপনি ভালো বুঝতে পারতেন, তাহলে এই ধরনের ইমেজ কখনো আপনি অ্যামাজনে দিতেন না। ঠিক আছে, তো এআই আসার পরে কি হয়েছে, যেহেতু আমি 1 মিনিটের মধ্যে একটা প্রম্পট মিড জার্নিকে দিলে বা আদার্স অন্য যে সকল এআই টুলস আছে সেখানে দিলে আমি একবারে 1 ঘন্টার মধ্যে দেখা গেছে 100 ইমেজ পেয়ে গেছি। আমার এক ঠেকায় কে, অ্যামাজনে বই পাবলিশ করে একটা ফাটায় ফেলামো, সেল হইব না, মানে অ্যামাজনের বাপে সেল দিব। বিষয়টা হচ্ছে আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে এইরকম, কিন্তু এই টেন্ডেন্সি করলে হবে না, এই টেন্ডেন্সি করলে হবে না। কারণ কি? কারণ অ্যামাজন আপনাকে চেনে না, আপনার নাম ধরে আপনাকে চেনে না। অ্যামাজন চেনে কোয়ালিটিকে। আপনি এমন কোনো একটা কোয়ালিটি দিবেন যেই কোয়ালিটিটা তার অডিয়েন্স তার মার্কেটে যাবে, সেই অডিয়েন্স তার মার্কেট থেকে আপনার প্রোডাক্টটা কিনবে। সে অ্যামাজন আপনার প্রোডাক্টকে চেনে। আপনি আমি যদু মধু রবিউল করিম মন্টু আরিফ নীরব হ্যান ত্যান মাঝার এইসব কাউকে চিনে না। ও চেনে হচ্ছে বই, ও চেনে হচ্ছে কোয়ালিটি। আপনি এমন একটা বই পাবলিশ করছেন, কথার কথা ধরেন, আচ্ছা কোয়ালিটিটার কথাই আগে শেষ করি। প্রথমত হচ্ছে আপনাকে কোয়ালিটি দিতে হবে। এখন এই জায়গার মধ্যে এখন যদি প্রশ্ন করেন যে ভাই এখানকার মধ্যে কোয়ালিটি খারাপ কি, কোয়ালিটি খারাপ ডেফিনেটলি আছে। কারণ আপনি কালারিং বই তৈরি করতেছেন, আপনাকে শুধু লাইন দিতে হবে। আপনি যদি ওখানে তাকে এই ধরনের গ্রে কালার যদি এখানে করেই দিয়ে থাকেন, এই যে কালো কালো দাগ আছে, এই যে গ্রে কালারের কালার দিয়েছেন, আপনি যদি তাকে গ্রে কালার দিয়ে পানি এখানে দেখাই দিলেন যে এটা পানি, বা এইটা যদি আপনার বোটের পাটাতন হয়, এইটা যদি আপনার বোটের ছাউনি হয়, ছাদ হয়, আপনি যদি এইটা কালার করে তাকে দিয়েই রাখেন, তো যিনি বইটা কিনবে উনি কালারটা করবে কোথায়? ধরেন এই বইটা আপনার জায়গা থেকে আপনিই বইটা কিনছেন, তা আপনি কিনে এই বইটা কালারটা কোথায় করবেন? আপনি কি কালার করবেন? ধরেন আপনি এই বোর্ডটা কালার করতে চাচ্ছেন, উপরের ছাদটা দিবেন ধরেন লাল কালার, তো এখানে গ্রে কালার দেওয়া আছে, এই গ্রে কালারের উপর আপনি লাল কালার মারতে পারবেন? হবে না তো। তাহলে এই বইটা মানুষ কেন কিনবে? আমরা এই ধরনের কোয়ালিটিগুলো না বুঝে বই পাবলিশ করছি উড়াধুরা। এবং এই কথাটা আজকে আপনাদেরকে নতুন বলতেছি না ভাই, যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, আজ থেকে 2 বছর আগে, মানে 2 বছর না, এআই তো আসছে মোটামুটি 1.5 বছরের মতো হচ্ছে মনে হয়, 23 সালের দিকে মনে হয় আসছে, তো অলমোস্ট আচ্ছা ধরে নিলাম 1.5 বছর বা 2 বছর। এইটার আগে থেকেও আমি বলছি, আমার ভিডিওগুলো আপনারা চেক করলে পাবেন যে ভাই অলওয়েজ কোয়ালিটি মেনটেন করেন। একটা জিনিসের কোয়ালিটি যখন ভালো থাকবে তখন স্বাভাবিকভাবেই মানুষ সেটা গ্রহণ করবে। আপনি আপনার এলাকায় আছেন,
আপনার এলাকায় যদি আপনি বখাটেগিরি করেন, মেয়েদেরকে ইফটিজিং করেন পাড়ার মেয়েদের সাথে, মারামারি করেন এর সাথে ওর সাথে, তাহলে কি আপনাকে সমাজের মধ্যে বা আপনার ওই পাড়ার মধ্যে আপনাকে সবাই গুন্ডা বান্ডা ক্যাডার বলবে নাকি খুব ভদ্র মানুষ বলবে? খুব সিম্পল জিনিস, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু আবার আপনার পাড়ার এই পাশের বাড়ির একটা ছেলে নম্র ভদ্র মানুষের সাথে উচ্চবাচ্য করে না, মারামারি করে না, পারলে দুটা মায়ের নিজেই খায়া যায়, তো তাকে সুন্দরভাবে সবাই বলতেছে না ছেলেটা ভদ্র। তাহলে ওই ছেলেটাকে ভদ্র কেন বলতেছে বা ওই ছেলেটার সাথে মানুষ মিশতেছে, আপনার সাথে মিশতেছে না? কারণ কি? কারণ আপনার সেই কোয়ালিটি নাই। আপনি মানুষের সাথে কথা বললেই রাগান্বিত স্বরে কথা বলেন, উচ্চ স্বরে কথা বলেন, গালিগালাজ করেন, হ্যাঁ, মারামারি করেন। এই জন্য আপনার সাথে সহজে মানুষ মিশতে চায় না। হ্যাঁ, আপনার সাথে মিশবে কারা? আপনার কোয়ালিটির লোকজন মিশবে, তেল মারতে বা কোনো স্বার্থ উদ্ধার করতে। ওকে, এনিওয়ে আমি ওই বিষয়ে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের এই যে এই ধরনের এইটা কালারিং পেজ, এইখানে সাদা আছে, বাট এই যে পিছনের জায়গাটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু অলরেডি গ্রে কালার করা আছে বা একটু হালকা লালচে কালার করা আছে। এখন আপনারা যদি না বুঝে, একটা মানুষের ইন্টেনশন না বুঝে এই বইটা যে আপনি দিচ্ছেন, আপনাকে তো বুঝতে হবে যে মানুষ এই বইটা কিনতেছে কালার করার জন্য। তা আমি যদি কালার করে দিই তাহলে তো আর মানুষের এখানে কালার করার প্রয়োজন নাই, সে বইটা কেন কিনবে? আর এইরকম বই যখন অ্যামাজনে থাকবে, যখন অডিয়েন্স ঘুরে ফিরে অ্যামাজনে যায় ক্লেম করবে, তাহলে অ্যামাজনে এই বইটাকে কেন রাখবে মার্কেটে? সে কি তার মার্কেট ইচ্ছাকৃত নষ্ট করার চেষ্টা করবে? সে কি চাবে যে আমার এখান থেকে অডিয়েন্স বের হয়ে ইটসিতে যাক, আমার এখান থেকে অডিয়েন্স বের হয়ে ওয়ালমার্টে যাক বা আদার্স ওয়ার্ল্ডে? তো অ্যামাজন শুধু একটা মার্কেট না। আমরা হয়তো অ্যামাজনে কাজ করতেছি বিধায় অ্যামাজনের নাম জানি, মার্কেট তো এরকম ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে প্রচুর আছে, ছোট বড় মিলে অনেক আছে মার্কেট। তো অ্যামাজন কেউ কি চাবে, আপনি চাবেন আপনার দোকান থেকে কাস্টমার বের হয়ে পাশের দোকানে যায় কেনাকাটা করুক? তাহলে তো আপনার দোকানের লাল বাতি জ্বলবে, টাকা পয়সা ইনভেস্ট করে 2 মাস পরে ব্যবসাপাতি গোটায় চুপচাপ ঘরে বসে থাকতে হবে। তো অ্যামাজন কি এটা চাবে? এই যে সিম্পল বিষয়গুলো, এগুলো বোঝার জন্য কিন্তু রকেট সায়েন্সের প্রয়োজন নাই। এগুলো খুব সিম্পল বিষয়। একটা জায়গা যখন চিন্তা ভাবনা করবেন, তখন একটু যখন পাবলিক ফিগারে কাজ করবেন, যেহেতু এখানে আমাদের পাবলিক নিয়ে কাজ, অডিয়েন্স নিয়ে কাজ, সো আপনাকে অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আসলে অডিয়েন্স কতটুকু গ্রহণ করবে, এই কাজটা থেকে অডিয়েন্স কতটুকু উপকৃত হবে। তাহলে গিয়ে আপনার এআই দিয়ে করেন আর জাহান্নাম দিয়ে করেন, আপনি পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেন আর সাইন পেন দিয়ে ড্রয়িং করে দেন, অ্যামাজনের এখানে কিচ্ছু যায় আসে না। অ্যামাজনের কথা হচ্ছে আপনার কন্টেন্ট যেটা আপনি দিছেন সেইটা আমার ইউজার ইউজ কইরা স্যাটিসফাইড, দ্যাটস ইট, আর কিছু না। এখানে অ্যামাজনের কোনো কিছু নাই, অ্যামাজনের আহামরি কোনো রকেট সায়েন্স নাই ভাই, খুব সিম্পল জিনিস। আরও সহজ ভাষায় বলি, যদি টাইম তো অনেক হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে হবে। আচ্ছা, আর একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে আপনার 4-5 জন ফ্রেন্ড আছে, 4-5 জন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড খুব বড় লোক, সে মোটামুটিভাবে খাওয়ায় দাওয়ায়, ঘুরতে ফিরতে সকাল বিকাল আপনাকে ডাকতেছে, খাওয়াচ্ছে, এদিকে নিয়ে যাচ্ছে, দরকার হলে আপনার পকেট খরচও বেয়ার করতেছে। আবার আপনার ওই 5 জনের ভিতরে আরেকটা ফ্রেন্ড আছে, সে মারাত্মক কৃপণ। তো সেই কৃপণ ফ্রেন্ড যদি আইসা আপনাকে একটা রিকোয়েস্ট করে, আপনি সেই রিকোয়েস্টটা রাখবেন নাকি যে আপনাকে সকাল বিকাল নাস্তা খিলায়, চা নাস্তা খাওয়ায়, ফাও আপনি সে একটা রিকোয়েস্ট করলে সেইটা রাখবেন? কোনটা রাখবেন? অবশ্যই যে আপনাকে তেল সিন্দুর দিচ্ছে আপনি তার কথাটাই রাখবেন বা আপনি তার কাজটাই করবেন। যে কৃপণ, যে টাকা আপনার পিছনে খরচ করে না, পারলে আপনার পকেট থেকে খায়, আপনি তার কথাটা কিন্তু শুনবেন না। তো ঠিক সেম জিনিসটাই এখানে ভাই। আপনি অ্যামাজনের মধ্যে কথার কথা, আপনি ধরেন এই ধরনের কালারিং পেজ দিছেন, এখন এটা দেওয়ার পরে যদি অ্যামাজন দেখতো যে না অ্যামাজনের অডিয়েন্স এই কালারিং এই ধরনের গ্রে করা কালার সেই খাইতেছে, কোনো কমপ্লেন নাই, ধুমায়া বই সেল হইতেছে, তাহলে তো অ্যামাজনের কিছু যায় আসে না। কারণ অ্যামাজন একটা করে বই সেল করলে তো তার প্রফিট হয়, সেই ইচ্ছাকৃত তো তার প্রফিট লুজ করবে না। কিন্তু যখন এই বইগুলো থেকে কমপ্লেন হবে তখন তো অ্যামাজন রাখবে না ভাই। এটা খুব সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে এআই দিয়ে ডিজাইন করলে বই ব্লক করে দিবে, এটা ভুল কথা। আপনি এআই দিয়ে কোয়ালিটি সম্পন্ন বই তৈরি করেন, কোনোদিনও আপনার বই ব্লক করবে না। আচ্ছা, তারপরে কি ভাই এআই দিয়ে কালারিং বুক করলে কি আচ্ছা কি করব, এটার উত্তরও অবশ্যই আপনারা পেয়ে গেছেন। আমি এতক্ষণ যে
কথাগুলো বললাম সেটাতে পেয়ে গেছেন। ভাই কেডিপিতে নাকি এখন ভালো করা সম্ভব না, এই কথাটা আসলে যারা প্রশ্ন করেন মানে ভালো করে একটু বুঝে শুনে প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রশ্নের আমরা অ্যান্সার দিতে অবশ্যই আপনি কাউকে না কাউকে জিজ্ঞেস করলে সে অবশ্যই অ্যান্সার দেবে, কিন্তু আপনার প্রশ্নের যদি কোয়ালিটিটা মানে একটু লো কোয়ালিটির হয় তাহলে কেমন করে হবে? আপনি ধরেন কেউ আপনাকে বলছে যে ভাই কেডিপিতে নাকি এখন ভালো করা সম্ভব না, ওকে ফাইন, আপনি নিজে কেডিপিটাতে কখনো ঢুকছেন যে এখানে আসলে ভালো করা সম্ভব কিনা? এই যে লোকটা বলল, তো এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি একটু নিজে ট্রাই করি। এই কাজটা তো কেউ করেন না, খালি শোনা মাত্রই মানে ওই যে কান চিলে কান নিয়ে গেছে, আপনারা কানের পিছনে দৌড়ে দিচ্ছেন, কান যে ওখানে আছে সেটার কোনো খবর নাই। কেডিপিতে অবশ্যই ভালো করা সম্ভব। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে বা আপনার বই পাবলিশ করতে দিচ্ছে না, সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ বলতেছি না কেডিপি ভালো না। কেডিপি ভাই ভালো না, না আমরা বাঙালি মানুষ ভালো না। কেডিপির জায়গায় ঠিকই আছে, তারা তাদের জায়গা মতো মার্কেট করবে, ওখানে আপনার স্ট্র্যাটেজিতে সে চলবে না, তাদের স্ট্র্যাটেজিতে আপনাকে চলতে হবে। ঠিক আছে, অ্যামাজনে যদি মার্কেট যদি খারাপই থাকে তাহলে এই যে সিম্পল আপনি একটা জিনিস লিখে যখন সার্চ করবেন এখানে এতগুলা রেজাল্টের মধ্যে সে ফর এক্সাম্পল আমি এই বইটা মানে বের করছি, বা এখানে আরো যে বইগুলো আছে এই বইগুলা, এই যে সেলস র্যাঙ্ক, হ্যাঁ প্রতিদিন এই যে মানুষ কেনাকাটা করতেছে, এগুলা কোথা থেকে কিনতেছে, কারা কিনতেছে? আপনার আমার মতো লোকজন কিনতেছে। মার্কেট যদি খারাপ থাকতো তাহলে তো এখানে এই গ্রাফটা থাকতো না, এই সেলস র্যাঙ্কটা থাকতো না, এখানে এই যে সেলস র্যাঙ্ক মাত্র 2053 এই র্যাঙ্কটা থাকতো না, এটা থাকতো কোটির উপরে। কারণ মানুষ যখন কিনবে না তখনই তো বইটা মানে সেল হবে না, তার মানে সেলস র্যাঙ্ক থাকবে না। খুব সিম্পল জিনিস, এই কোশ্চেনগুলো আপনারা করার সময় একটু চিন্তা ভাবনা করে করবেন। হ্যাঁ, এইটা বলতে পারেন যে ভাই কম্পিটিশন কেমন, প্রশ্নের ধরন আছে যে আমি কি এখন আমার জায়গা থেকে আমি তো এই বই নিয়ে কাজ পারি, আমার তো এই বইয়ের উপরে স্কিল আছে, আমি কি এইটা নিয়ে কাজ করতে পারবো কিনা, বা এটাতে কম্পিটিশন কেমন, আমার জন্য কতটুকু কি হবে, এই ধরনের মানে ভ্যালুয়েবল কোশ্চেন করেন। মানে আপনারা এমন কোশ্চেন করেন আসলে উত্তর দেওয়াটা আমাদের জন্য মাঝে মধ্যে মনে হয় যে না আমি আসলে এটা কি উত্তর দিব, এরকম কিছু বিষয় কাজ করে। তো কেডিপির জায়গায় আছে, অ্যামাজনের জায়গায় আছে, মানুষ অহরহ সেল করতেছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে অর্গানিক সেল নিয়ে কোন ভাই একটা প্রশ্ন করছিল, ভাই এখানে অর্গানিক সেল কিভাবে পাবো? কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে লো কম্পিটিশন নিশ খুঁজে বের করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সেইটার উপরে আপনাকে ভালো কাভার ডিজাইন করতে হবে, ভালো ইন্টেরিয়র ডিজাইন করতে হবে, অবশ্যই সেটা কোয়ালিটি সম্পূর্ণ। আপনি হয়তো একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না আপনি এইটাই ঠিক করছেন, এইটা করলে ওটা ভালো হবে না। অডিয়েন্স আপনার সেই জিনিসটাকে মানে আদৌ সেটা কোয়ালিটি সম্পন্ন কিনা, অডিয়েন্স চাচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। নাম্বার 3, আপনি যখন বইয়ের কোয়ালিটি ভালো করলেন, টাইটেল সাবটাইটেল অবশ্যই আপনাকে ভালো করতে হবে, এখানে কোনো কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিওয়ার্ড স্টাফিং এর ভিডিও আছে বেশ কয়েকটা, আপনারা একটু খুঁজে নিয়ে দেখবেন, ওই ভিডিওগুলো দেখে নিয়েন, ওখানে অনেক মানে ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, হ্যাঁ সেগুলো আপনারা দেখে নিয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে আপনি একটা বই পাবলিশ করার পর মোটামুটিভাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার ওইটাকে সেলেবল তৈরি করতে হবে। আমরা একটা কথা জানি যে মানুষ তেলুয়া মাথায় তেল দেয়, অ্যামাজনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। আপনি একটা বই পাবলিশ করছেন, এটাকে আপনি কিভাবে সেলেবল করবেন, মানুষ কিনবে, অ্যামাজনে এসে আপনার বইটা, এইটা আপনাকে তৈরি করতে হবে। এখন এটা তৈরি করার জন্য কি করতে হবে, এখানে অনেক ফর্মুলা আছে। হয় আপনাকে অ্যাড চালাইতে হবে, অথবা অ্যাডের বাইরে আপনাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে, ফেসবুকে যাইতে হবে, ইনস্টাগ্রামে যাইতে হবে, টিকটক করতে হবে। টিকটক, ফেসবুক এগুলো কিন্তু মানুষের শুধু মানে একটু খারাপভাবে বলতে, শুনতে খারাপ লাগবে হয়তো, উলঙ্গ শরীর দেখানোর জন্য কিন্তু টিকটক বা না ফেসবুক না। আপনারা আমার কথায় মন খারাপ করেন না কেউ। আমরা মানে একটা জিনিস তৈরি হয় ভালোর জন্য, বাট আমরা মানুষ এতটাই খারাপ যে সেটাকে খারাপভাবে ইউজ করি, ভালোভাবে ইউজ করি না।
টিকটকে সুন্দরভাবে মার্কেটিং করা যায়। আপনি টিকটক মার্কেটিং অ্যাকাউন্ট গ্রো করেন, পিন্টারেস্ট মার্কেট গ্রো করেন, ফেসবুক একটা পেজ সুন্দরভাবে গ্রো করেন, ইনস্টাগ্রাম সুন্দরভাবে গ্রো করেন। গ্রো করে আপনি একটা বই পাবলিশ করছেন, সেই পাবলিশ করে সেটা ওই 4-5টা সোশ্যাল মিডিয়াতে আপনি সুন্দরভাবে পাবলিশ করেন, পোস্ট করেন। দেখেন যদি অবশ্যই মানে আপনার যদি বইয়ের কোয়ালিটি ভালো থাকে, তাহলে ওখানে যদি আপনার একটা মার্কেটের মধ্যে একটা সোশ্যাল মিডিয়াতে যদি আপনার, আমি কম করেই ধরলাম, বেশি নাই ধরলাম, 5,000ও যদি ফলোয়ার থাকে এবং সেগুলো যদি আসলেই আপনার ভালো কোয়ালিটির ফলোয়ার হয়, উড়াধুরা না, আপনি মানুষকে টাকা দিয়ে লামসাম করে স্ক্যামিং করে ফলোয়ার নিয়ে আসছেন, এরকম না, একদম জেনুইন ফলোয়ার একটা অ্যাকাউন্টের মধ্যে 2,000 থাকলে আপনি সেখান থেকে মিনিমাম 10টা 12টা 50টা সেল পাবেন, একদম লিখিত। আর কেডিপি যে বিজনেসের কথাটা বলা হয়েছে, 100% এটা আপনাকে বিজনেস হিসেবে নিতে হবে। কেডিপি আর এখন আগে যেভাবে আমরা কেডিপি চিন্তা করতাম এইভাবে চিন্তা করা যাবে না, বরং কেডিপিটাকে আপনারা এখন পিওডির একটা প্রোডাক্ট হিসাবে কাউন্ট করতে পারেন। পিওডিতে যেরকম করতে গেলে বা টি শার্ট সেলিংয়ের জন্য আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট গ্রো করতে হয়, ফেসবুকে মার্কেটিং করতে হয়, আপনাকে ঠিক কেডিপিতে কাজ করতে হলেও আপনাকে ঠিক এই কাজগুলো করতে হবে যদি আপনি অ্যামাজনের কাছে ভালো হইতে চান, ভালো অ্যামাজন থেকে যদি ভালো কিছু আর্ন করতে চান। একদম খুব সিম্পল একটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে বইটা, এই বইয়ের পাবলিশারকে কোকোইও, বর্তমান খুব ট্রেন্ডি, মানে কালারিং পেজের জগতে এই মানে বোল্ড অ্যান্ড ইজির যে বিষয়টা, যদিও এটার মানে বোল্ড অ্যান্ড ইজি যে টপিকটা, এই শব্দটা বের করছে অন্য লোক, উনি হয়তো বা এইটার মানে ভালো প্রফিটটা হয়তো খাইতে পারে নাই, বাট কোকোইও এরা মানে এইটার কালারিং পেজের জগতে মানে অ্যামাজনে এরা মারাত্মকভাবে ক্রিম খাইছে। মারাত্মকভাবে কিভাবে ক্রিম খাইছে সেটা আমি বলি আপনাকে। অ্যামাজনে একটা বই পাবলিশ করতেছে, দেখেন তাদের ফর্মুলাগুলো দেখেন। অ্যামাজনে একটা বই পাবলিশ করছে, সে পাবলিশ করার পর তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, তার ইটসি অ্যাকাউন্ট আছে। আমি যে নাম কয়টা বললাম, এই কয়টা নাম আমার চাক্ষুষ অ্যানালাইসিস করা। এর বাইরে আরও কোনো মার্কেট আছে কিনা, আরও কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা আমি বলতে পারবো না, থাকতেই পারে, রেডিট থাকতে পারে, হয়তোবা তাদের টিকটক থাকতে পারে। আমি জাস্ট আপনাদেরকে এখানে কিছু স্যাম্পলগুলো দেখাই। ধরেন এই যে কোকোইওর কোকোইওর কমিউনিটিতে দেখেন এখানে 138.9K মেম্বার। এটা তার হচ্ছে একটা গ্রুপ, আগে পাবলিক ছিল এখন প্রাইভেট করে দিছে। যাই হোক, এইখানে কি করে, তার গ্রুপের মধ্যে সে যে বইগুলা পাবলিশ করে বা সেই বইগুলা যে ডিজাইন করে, সেই ডিজাইনগুলো করে এখানে সে ভিডিও আকারে দেয়। আচ্ছা, সেটা তো দিল, পাশাপাশি এই কাজগুলো করতে করতে তার এমন একটা অডিয়েন্স গ্রো হয়ে গেছে যে মানুষ এখন এই অডিয়েন্স থেকেই একজন আরেকজনের কাছ থেকে ইন্সপায়ার হচ্ছে। এই যে পেজটা একজন এই ভদ্রলোক হয়তো কিনছে, ভদ্রমহিলা কিনছে, কেনার পর সেটাতে কালার করছে, কালার করে সে এই গ্রুপের মধ্যে এসে প্রচার করছে যে আমি কালার করতে পারতেছি এরকম, বা এই জায়গাটা আমি আটকায় গেছি, বা এই অংশটা এই মাথাটা আমি কিভাবে কালার করব, এই ধরনের এখানে গসিপ হয়, গল্প হয়। তো এই অডিয়েন্সগুলোর মধ্যে যারা এই বইটা কিনে নাই, ধরেন এই যে এতগুলা লোক থেকে ধরেন 20 জন লোক বইটা কিনছে, বাকি অর্ধেক লোকই মনে করেন 80 ভাগ লোক বই কিনে নাই। এই 20 জনের গল্প শুইনা, মানুষের সাইকোলজিটা এরকমই কাজ করে যে 20 জন যখন একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, তখন ওই 20 জনের পরবর্তীতে 21তম ব্যক্তি বা 22তম ব্যক্তি চিন্তা করবে, আচ্ছা ওরা এটা নিয়ে যে টপিক আলোচনা করতেছে, আমি দেখি তো একটা বই কিনি। মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। বাট তার গ্রুপের যে বিষয়টা, এইভাবে সে এখানে কাজ করে এবং তার বই পাবলিশ করার পরে তার এই গ্রুপে যখন সে দেয়, দেখা গেল যে অ্যামাজনের অ্যাডম্যাড বাদ দিয়ে এই গ্রুপ থেকে তার 100 জন পাবলিক, খুব কম করে হলেও যদি 100 জন লোক একটা বই যদি কেনে এবং সেখানে যদি 10টা রিভিউ পড়ে, তাহলে ও বইটা অ্যামাজন কেন সেলস র্যাঙ্কে দিবে না? অ্যামাজন কিন্তু তার এই গ্রুপকে চেনে না, অ্যামাজন শুধু চেনে তার প্ল্যাটফর্ম থেকে তার এই বইটা সেল হচ্ছে, অ্যামাজন এতটুকু চেনে। আপনি বাহিরে কি করতেছেন না করতেছেন অ্যামাজন আপনাকে দেখবে না, তার দেখার দরকার নাই, ঠিক আছে? সো এইভাবে আপনারা গ্রো করতে পারেন।
এবং এই জিনিসটাই তার ইটসি মার্কেটে আছে। এই কালারিং পেজগুলোই সেই ইটসি মার্কেটের মধ্যে 6টা করে বা 10টা করে একটা করে বান্ডিল করতেছে, করে করে সেল করতেছে। এবং আমার বিশ্বাস যে সে অ্যামাজন থেকে যে একটা বই সেল করে যে প্রফিট পায়, তার চাইতে দ্বিগুণ প্রফিট পায় হচ্ছে ইটসি থেকে। ওখানে 6টা করে পেজ দিয়ে সে $1.5 বা $2 করে প্রাইস দিয়ে রাখছে, যেটার $40 বাদ দিয়ে বাকিটা পুরাটাই তার প্রফিট। তাহলে অ্যামাজনের চাইতে ওখানেই তার বেশি সেল। এবং প্রতিটা বইয়ের মধ্যে অ্যামাজনে এখানে যতগুলো রিভিউ দেখতেছেন, এখানে এই বইয়ের যে পেজ আছে ইটসিতে আপনারা সার্চ করে দেখবেন, ওই পেজের মধ্যেও তার এইরকম 1000 রিভিউ আছে, 500 রিভিউ আছে। তাহলে একটা সোশ্যাল মিডিয়া, 2-3টা মার্কেট, পিন্টারেস্টেও তার বই আছে। তার মার্কেটিং পলিসিগুলো দেখেন। অথচ এতগুলা মার্কেট পলিসি থাকার পরেও সে কিন্তু অ্যামাজনে অ্যাড দিয়ে রাখছে। অ্যামাজনে কিন্তু তার অ্যাডের বিকল্প নাই। এই যে দেখেন স্পন্সর্ড অ্যাড, এই যে স্পন্সর্ড অ্যাড, আচ্ছা এইটা স্পন্সর্ড অ্যাড, এটাকে তাহলে চিন্তা করেন, মানে অ্যামাজনকে যদি আপনি কোনো কিছু না খাওয়ান, বিজনেস আকারে যদি এখানে কোনো কিছু ইনভেস্ট না করেন, তাহলে কিন্তু হবে না। অ্যামাজন আপনাকে নিয়ে আসবে না। এবং একটু আগে যে কথাটা বলতেছিলাম যে আপনি খারাপ বই দেন, কিন্তু কোনোভাবে আপনি মার্কেটিং করে অডিয়েন্সকে নিয়ে আসতেছেন, এখান থেকে বই সেল হচ্ছে, কোনো সমস্যা নাই। অ্যামাজন সুন্দরভাবে আপনাকে বেস্ট সেলার ট্যাগ দিয়ে দিবে, যদি সেটা আপনার বেস্ট সেলিং পর্যায়ে যায় সেল হইতে হইতে। আপনি কোথা থেকে অডিয়েন্স নিয়ে আসতেছেন, কি করতেছেন, অ্যামাজনের দেখার কোনো দরকার নেই। আশা করি আপনারা এই বিষয়গুলো পুরোটা ক্লিয়ার হয়ে গেছেন। এ প্লাস কন্টেন্ট কেন দরকার? এই যে একটা বই, এই বইটার ভিতরে এখানে অ্যামাজন খুব বেশি হইলে হয়তো 2-3টা পেজ এখানে দেখায়, আমরা সম্পূর্ণ পেজ দেখতে পারি না। বা দেখাইলেও এখানে রিড স্যাম্পলে যখন ক্লিক করি তখন ছোট আকারে কিছু স্যাম্পল 2-1টা পেজ দেখাচ্ছে, বা ডিজাইন আমরা ঠিকমতো প্রপারলি দেখতে পারি না। কিন্তু এ প্লাস কন্টেন্টের কাজটা হচ্ছে এরকম যে এই যে বইটা আপনি এইখানে তাকে বড় করে দেখাচ্ছেন, এইখানে বড় করে দেখাচ্ছেন, এবং সেইটা আপনি কিভাবে ইউজ করবেন সেটার একটা ফর্মুলা, যে না তুমি একটা পেজের নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবা, ব্ল্যাঙ্ক পেজ দিয়ে তুমি যে কালারটা করবা সেটার কাগজটা নষ্ট হবে না বা ড্রয়িংটা নষ্ট হবে না। এইটা সে একটা মানুষকে মেন্টালি কিন্তু হিট করে দিছে যে হ্যাঁ এই বইটা এইভাবে কিনতে হবে। মানুষ আপনি বই কিনবেন কিনা পরে হিসাব, মানে এই যে একটা বিষয় যে আপনাকে মাথায় ঢুকাই দিছে, এইটা আপনাকে বই কিনতে উদ্বুদ্ধ করবে। আচ্ছা, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি পেজগুলোকে দিছেন, এবং এই পেজগুলো দিয়ে কি হবে, কিরকম বই, ইজি টু কালার, আপনি সহজে কালার করতে পারবেন। দেখেন ড্রয়িংগুলো কিন্তু একদম বাচ্চা লেভেলের ড্রয়িং না, অথচ এই বইটা কিনতেছে কিন্তু সব অ্যাডাল্টরা। মজার বিষয় হচ্ছে এইটা, আপনারা কেউ কখনো খেয়াল করছেন কিনা আমি জানি না। ড্রয়িংগুলো বাচ্চাদের মতো, বাট কিনতেছে কিন্তু অ্যাডাল্ট। কারণ কি, এইখানে যে কালারের ধরন, এই যে এখানে একটু শ্যাডো, কালারের মধ্যেই তারা শ্যাডো ইউজ করছে, এগুলো কিন্তু বাচ্চারা করতে পারবে না, এটা কিন্তু বড়রা করতেছে। কি করতেছে, তাদের টাইম স্পেন্ড করার জন্য করতেছে, স্ট্রেস রিলিফ করার জন্য করতেছে, যেটাকে হয়তো বইয়ের নামেই দিছে স্ট্রেস রিলিফ। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এবং তারা যখন তাদের ওই গ্রুপের মধ্যে দেখাচ্ছে যে আপনি এইভাবে কালার করবেন, আমরা এইভাবে ড্রয়িং করতেছি, এবং ডিজাইনগুলোও সব মোটামুটিভাবে তারা ইউনিক করার চেষ্টা করে, নিজে ড্রয়িং করে। ঠিক আছে, যে কারণে অডিয়েন্স পাগল হয়ে গেছে। এবং বোল্ড অ্যান্ড ইজি রিলেটেড এই ট্রেন্ডি যে অ্যামাজনে এখন কালারিং বুক, সেই কালারিং বুকের মধ্যে একদম মানে এদেরই মনে করুন যতগুলা বই সবগুলাই ম্যাক্সিমামই হইতেছে বেস্ট সেলার অবস্থায় আছে, ভয়াবহ অবস্থায় তারা সেল করতেছে। যেটাই খুঁজবেন সেটাই হইতেছে কোকোইয়র বই, এটাও কোকোইয়র বই, এটাও কোকোইয়র বই, এটাও কোকোইয়র, সব সরি এটা না। তো এটা খুঁজলে এরকম অনেক পাবেন। পাশাপাশি আদার্স আরও যারা আছে তারাও খুব ভালো অবস্থানেই আছে। এই যে দেখেন এটা একটা। ওকে, মোটামুটি আমাদের টপিক শেষ, আর 2 মিনিট আছে। আপনাদের যদি, আমি চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু বোঝানোর, এর মধ্যে যদি কোনো কথা থাকে আপনারা একটু বলতে পারেন খুব দ্রুত। ভাই আমার কি জানা ছিল? হ্যাঁ বলেন। ভাই হচ্ছে আমি 4 বছর থেকে কেডিতে কাজ করতেছি। হ্যাঁ, আমার 3টা অ্যাকাউন্ট আছে, সব ভালো পজিশনে আছে। হ্যাঁ, ফিউচারে তা রাখতে গেলে কি কি আমার পদক্ষেপ নিতে হবে একটু বলতেন? কেডিপি অ্যাকাউন্ট আছে, ফিউচারে কিভাবে পদক্ষেপ নেবেন? এই যে ভালোভাবে কাজ করবেন। হ্যাঁ, মানে শুনলাম সাসপেন্ড করতেছে। এই কথাগুলো তো এতক্ষণ বললাম, বোঝেন নাই? তো খেয়াল করে নিতে বাইরে গেছিলাম।
আচ্ছা আচ্ছা, ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা দেখে নিন। নেক্সট আর কার কি প্রশ্ন আছে? যে কোনো মুহূর্তে এটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, এটা আর এক্সটেন্ড হবে না। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, সর্বোপরি আপনাদের ক্লাসটা কেমন লাগলো, আজকের এই ওয়ার্কশপটা বা লাইভটা কেমন লাগলো একটু বলেন তো। কোনো কিছু শেখা গেছে? জি জি ভাই, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। অসাধারণ ভাই। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।